রহমানির রহিম। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সুশাসনের ব্যবস্থা করে এবং জনহিতকর কাজ করে প্রজাদের মঙ্গল বিধান করেন। তিনি দুস্থ দরিদ্রদের উপকারের জন্য দেশে অনেক লঙ্গরখানা স্থাপন করেন এবং অনেক রাস্তা নির্মাণ করেন। রাস্তাগুলো সৈন্য চলাচলের জন্য যেমন উপযুক্ত ছিল, সাধারণ লোকের চলাচল এবং ব্যবসা বাণিজ্যের জন্য সুযোগ বৃদ্ধি করত। তিনি স্থানে স্থানে জলাশয় এবং পুল নির্মাণ করেন। পশ্চিম বাংলার উচ্চভূমিতে জলাশয় খননের প্রমাণ পাওয়া যায়। এতে বোঝা যায় যে যেখানে পানির অভাব বেশি সেখানেই বিশেষে করে জলাশয় নির্মাণ করা হয়। তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনি অনেক মসজিদ এবং বেশ কয়েকখানি মাদ্রাসা নির্মাণ করেন এবং সুফি দরবেশদের অত্যন্ত ভক্তি করতেন। শায়েখ নূর কুতুব আলমের স্মৃতির প্রতি তার অসাধারণ ভক্তি ছিল। হোসেন শাহের রাজধানী ছিল একডালায়। কথিত আছে যে সুলতান প্রত্যেক বৎসর পায়ে হেঁটে একডালা থেকে পান্ডুয়ায় এসে শায়েখ নূর কুতুব আলমের কবর জিয়ারত করতেন। তিনি শায়েখ নূর কুতুবের দরগায় লঙ্গরখানার জন্য এবং দরগার রক্ষণাবেক্ষণের জন্য ২২খানি গ্রাম নিষ্কর এবং লাখেরাজ রূপে দান করেন। তিনি মুসলমান আলেমদের সম্মান করতেন এবং তাদের ধর্মীয় কাজের জন্য পুরস্কৃত করতেন। তিনি মোহাম্মদ বিন ইয়াজদান বশখ নামক একজন মুসলিম পণ্ডিতকে সম্মানিত করেন। এই মুসলিম পণ্ডিত সুলতানের কোষাগারের জন্য সহিহ বুখারী বিখ্যাত হাদিস গ্রন্থ নকল করেন। আলাউদ্দিন হোসেন শাহ হিন্দুদের প্রতি উদার ছিলেন। হিন্দু কর্মচারীদের উচ্চ রাজপদে নিযুক্ত করেন এবং হিন্দু কবি সাহিত্যিকদের পোষকতা করতেন। তার সময়ে অনেক উচ্চপদস্থ হিন্দু অফিসারের নাম পাওয়া যায়। আর রূপ এবং সনাতন নামক দুই ভাই তার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। রূপ ছিলেন দবির খাস বা প্রধান সচিব এবং সনাতন ছিলেন শাকের মালিক। তাদের বড় ভাই রঘুনন্দন এবং ছোট ভাই বল্লভ ছিলেন উচ্চ পদের অধিকারী। তাদের ভগ্নিপতি শ্রীকান্তও ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মচারী। তিনি হাজিপুর থেকে ঘোড়া কেনার কাজে লিপ্ত ছিলেন। কৈশব ছত্রী ছিলেন সুলতানের দেহরক্ষীদের নেতা। সুবুদ্ধি রায় ছিলেন গৌড়ের অধিকারী। বোধহয় কোতোয়াল। মুকুন্দ দাস ছিলেন সুলতানের ব্যক্তিগত চিকিৎসক বা রাজবৈদ্য। তাছাড়াও রামচন্দ্র খান, চিরঞ্জীব সেন, যশোদারাজ খান, দমোদর, কবি রঞ্জন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, গোপাল চক্রবর্তী ইত্যাদি আরও অনেক হিন্দু কর্মচারীর নাম পাওয়া যায়। এতে বোঝা যায় যে হোসেন শাহের সময়ে রাজ সরকারে হিন্দু অফিসারদের বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কবি সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষণ করতেন। তার সময় সহিহ বুখারী অনুলেখন করার কথা আগে বলা হয়েছে। মীর আলাভি নামক আরেকজন পণ্ডিত ফার্সি ভাষায় ধনুর্বিদ্যা বিষয়ে একখানি বই লিখেন এবং হোসেন শাহের নামে উৎসর্গ করেন। হোসেন শাহের রাজসভার অনেক আমাত্য কবি ছিলেন, যেমন রূপ, সনাতন, কৈশব ছত্রী, যশোরাজ খান, দমোদর, কবি রঞ্জন ইত্যাদি। তাদের হোসেন শাহ উচ্চ পদ বা উপাধি দিয়ে সম্মানিত করেন। যশোরাজ খান, কবিরঞ্জন, কৈশব ছত্রী এগুলো হোসেন শাহের দেওয়া উপাধি। শুধু হোসেন শাহ যে হিন্দু কবিদের উপাধি দেন বা পৃষ্ঠপোষণ করেন তাই নয়, তার প্রাদেশিক শাসনকর্তারাও কবিদের উৎসাহিত করতেন। চট্টগ্রামের পরাগল খান ও ছুটি খান তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। পরাগল খানের আদেশে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন এবং ছুটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব অনুবাদ করেন। হোসেন শাহের আমলে আরও দুইটি বই রচিত হয়: বিপ্রদাস পিপলাই এর মনসা বিজয় এবং বিজয়গুপ্তের মনসা মঙ্গল বা পদ্মপুরাণ কাব্য। বিপ্রদাস পিপলাই লিখেন পশ্চিমবঙ্গে এবং বিজয়গুপ্ত লেখেন বরিশাল বসে। উভয়ই রাজধানীর বাইরে কাব্য রচনা করেন। উভয় হোসেন শাহের উল্লেখ করেছেন। বিজয়গুপ্ত হোসেন শাহকে নিপৃতি তিলক এবং ইত্যাকার উপাধিতে ভূষিত করেন। অতএব সুলতান আলাউদ্দিন হোসেন শাহ একজন বিদ্বান লোক ছিলেন। বিদ্যা শিক্ষার জন্য তিনি মাদ্রাসা স্থাপন করেন, মুসলিম বিদ্বান ও আলিমদের পুরস্কৃত ও উৎসাহিত করেন এবং হিন্দু কবিদেরও পৃষ্ঠপোষণ করেন। শ্রী চৈতন্য দেবের আবির্ভাব বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। তিনি নদিয়ায় ১৪৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বাংলার ধর্মীয় ইতিহাসে এক বিপ্লব আনয়ন করেন। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণবেরা তাকে ঈশ্বরের অবতার বলে মেনে নেয়। তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু ব্রাহ্মণদের বর্ণবৈষম্য তুলে দিয়ে উচ্চ নীচ সকলের সঙ্গে সমান ব্যবহার করেন এবং ভেদাভেদ তুলে নেন। ফলে শত শত লোক তার ভক্ত হয়ে ওঠে। তার প্রবর্তিত ধর্মের মূল কথা ছিল প্রেম এবং কৃষ্ণের নাম জপ করা। নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময় তিনি ধর্মপ্রচার করেন এবং বাংলার বিভিন্ন স্থানে, উড়িষ্যা, অন্যান্য তীর্থস্থানে ভ্রমণ করতেন। তিনি বিনা বাধায় ধর্মপ্রচারের সুযোগ পান। সুলতান হোসেন শাহ ঘোষণা করেন যে চৈতন্যদেবের ধর্মপ্রচারে বা বিভিন্ন স্থানে গমনাগমনে যেন কোনো কোনোরূপ বাধার সৃষ্টি করা না হয়। হোসেন শাহের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তাদের অনেকেই চৈতন্যদেবের ভক্ত ছিলেন। এতে অন্য ধর্মের প্রতি হোসেন শাহের উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। চৈতন্য চরিত গ্রন্থে আভাস পাওয়া যায় যে হোসেন শাহ চৈতন্যদেবকে শ্রদ্ধার চোখে দেখতেন। হোসেন শাহ একজন মহৎ ও দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি জৈনপুরের সিংহাসনচ্যুত সুলতান হোসেন শারকিকে
স্বীয় রাজ্যে আশ্রয় দেন। এর ফলে দিল্লির সুলতান সিকান্দার লোদি বাংলার সুলতানকে আক্রমণ করেন, কিন্তু বাংলার সুলতান যুদ্ধের ঝুঁকি নিয়েও শার্কি সুলতানকে আশ্রয় দেন। কিন্তু বাংলার সুলতানের কৃতিত্ব এই যে তিনি সফলভাবে দিল্লির সুলতানের আক্রমণ প্রতিহত করেন এবং দিল্লির সুলতানকে চুক্তি সম্পাদন করে ফিরে যেতে হয়। হোসেন শাহ একজন সফল যোদ্ধা ছিলেন। তিনি রাজ্যের চতুর্দিকে উড়িষ্যা, কামতা, কামরূপ, ত্রিপুরা, চট্টগ্রাম অর্থাৎ সকল সীমান্তে যুদ্ধে লিপ্ত হন। কিন্তু সর্বাপেক্ষা বড় কৃতিত্ব এই যে তার সকল যুদ্ধ বাংলার সীমান্তের বাইরে সংঘটিত হয়, অর্থাৎ অনেক যুদ্ধ করতে হইলেও তার নিজের রাজ্য অক্ষুণ্ণ থাকে এবং তিনি বিভিন্ন দিকে কিছু কিছু রাজ্য দখল করে নিজ রাজ্যের সীমানা বৃদ্ধি করতে সক্ষম হন। পশ্চিম দিকে দিল্লির সুলতান সিকান্দার লোদি ক্ষমতাবান হলেও সেই দিকেও হোসেন শাহের রাজ্য সীমানা বৃদ্ধি পায়। হোসেন শাহ দেশে দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। পূর্ববর্তী সময়ে সকল অশান্তি ও অরাজকতা দূরীভূত হয়, এটাও তার বড় একটা কৃতিত্ব। দেশে তিনি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষণ করেন, স্থাপত্য শিল্পেও তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি মুসলিম পাণ্ডিত্য ব্যক্তিদের যেমন উৎসাহিত করেন, হিন্দু কবিদেরও সেইরূপ পৃষ্ঠপোষণ করেন। উচ্চ পদে নিযুক্ত তার অনেক কর্মকর্তাও সাহিত্য ও কাব্য চর্চা করেন। তার ধর্মমত ছিল উদার, হিন্দু মুসলিম সকলের প্রতি সমান ব্যবহার করে সকলের নাম সম অধিকার নিশ্চিত করে তিনি দেশের উন্নতি ও শ্রীবৃদ্ধি করেন। বাংলার সুলতানদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি এখনও কিংবদন্তির নায়ক। হোসেন শাহ বলতে একজন উদার, মহৎ, জ্ঞানী, গুণী এবং ন্যায়পরায়ণ সুলতানকে বোঝায়। এই মহান নরপতি ২৬ বছর রাজত্ব করে ১৫১৯ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। সুলতান নাসির উদ্দিন নসরত শাহ আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সুলতান নাসির উদ্দিন নসরত শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। হোসেন শাহের ১৮ জন পুত্র ছিল। নসরত শাহ সিংহাসনে বসে ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করেন এবং তাদের বৃত্তি বাড়িয়ে দেন। সিংহাসনে বসেই তিনি চতুর্দিকে সীমান্ত রক্ষা ব্যবস্থার সুদৃঢ় করেন এবং সীমান্ত চৌকিসমূহ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। বাংলার পশ্চিম সীমান্তে হোসেন শাহ সারা উত্তর বিহার দখল করে সারণ পর্যন্ত জয় করেছিলেন। হোসেন শাহের শিলালিপি এই অঞ্চল থেকে পাওয়া যায়। দিল্লিতে সিকান্দার লোদির মৃত্যুর পর তার পুত্র ইব্রাহিম লোদি সিংহাসনে বসেন। তিনি পিতার মতো যোগ্য শাসক ছিলেন না। আফগান আমাত্মাদের বংশে রাখতে না পারায় দিল্লিতে শান্তি বিঘ্নিত হতো। দিল্লির অশান্ত পরিস্থিতি নসরত শাহের জন্য সুখকর ছিল না। তিনি পশ্চিম সীমান্ত রক্ষার জন্য ব্যবস্থা নেন। তিনি ত্রিহুতে হোসেন শাহের জামাতা ও তার অমাত্য আলাউদ্দিন ও মাখদুম আলম বা শাহ আলমকে ত্রিহুত ও হাজিপুরে নিযুক্ত করেন। কিন্তু এইভাবে প্রতিরক্ষার সুব্যবস্থা করলেও বিপদ আসে অন্য দিক থেকে। ভারতের ইতিহাসে এক নতুন শক্তির উদয় হয়। এই নতুন শক্তি হলো মোগল সম্রাট বাবর। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদি সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন এবং দিল্লি সাম্রাজ্যের অধীশ্বর হয়ে তার অবস্থান সুদৃঢ় করার পদক্ষেপ নিতে থাকেন। পরাজিত আফগান সেনানায়কেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে তারা বিহারে চলে আসে এবং দক্ষিণ বিহারকে কেন্দ্র করে লোহানী ফরমুলি বংশীয় আফগানেরা স্বাধীন রাজ্য গঠন করে। মোগল আফগান দ্বন্দ্বে বাংলার সুলতান নসরত শাহের তাৎক্ষণিক কোনো ক্ষতি না হলেও নসরত শাহের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। কেউ কেউ মনে করেন যে নসরত শাহ আফগানদের সহযোগিতায় মোগলদের বিরুদ্ধে আঁতাত বা বন্ধুত্ব স্থাপনের প্রয়াস পান, কিন্তু কথাটা সত্য নয়। নসরত শাহ একজন অভিজ্ঞ কূটনীতিকের মতো গায়ে পড়ে বাবরের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়তে রাজি ছিলেন না। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থার পর্যালোচনা করেন। কিন্তু বাবরও একজন অভিজ্ঞ কূটনীতিক ছিলেন। তিনি বুঝতে পারেন যে নসরত শাহ না চাইলেও আফগানেরা তার রাজ্যে আশ্রয় নেবেন। নসরত শাহ গোপনে মানবতার খাতিরে আশ্রিত আফগানদের সাহায্য করেন। বাবর নসরত শাহের নিকট দূত পাঠিয়ে মোগল আফগান দ্বন্দ্বে নসরত শাহের মনোভাব জানতে চান। আফগানদের সম্পূর্ণ দমন করতে হলে বাবরকে নসরত শাহের রাজ্যের কিছু অংশের উপর দিয়ে গমনাগমনের প্রয়োজন ছিল। এই কারণে বিশেষ করে বাবরকে নসরত শাহের সঙ্গে সমঝোতায় পৌঁছার প্রয়োজন ছিল। নসরত শাহ দীর্ঘদিন উত্তর না দিয়ে বাবরের দূতকে গৌড়ে রেখে দেন। নসরত শাহের সরাসরি হ্যাঁ বা না বলার বিপদ ছিল। নসরত শাহ বাবরকে তার রাজ্য সীমায় বিচরণ করতে দিলে তার সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর, আবার না দিলে বাবর অবশ্যই তাকে আক্রমণ করবে। দীর্ঘদিন চুপ করে থেকে বাবরের ধৈর্যযুজির সময় আসলে নসরত শাহ হ্যাঁ সূচক জবাব দেন, অর্থাৎ তিনি আফগানদের সাহায্য করবেন না এবং বাবরকে তার রাজ্যের ভিতরে দিয়ে সৈন্য পরিচালনার আপত্তি না থাকার কথা জানান। কিন্তু উত্তর পাওয়ার আগেই বাবর নসরত শাহের এলাকা আক্রমণ করেন এবং বাংলার সৈন্যদের পরাজিত করেন। বাবর এতে সন্তুষ্ট হয়ে আফগানদের তাড়িয়ে দিয়ে ফিরে যান। নসরত শাহও বেঁচে যান। কিন্তু ১৫৩০ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পরে নসরত শাহ সংবাদ পান যে হুমায়ুন বাংলা আক্রমণের পরিকল্পনা করছেন। নসরত শাহ হুমায়ুনের বিরুদ্ধে সাহায্য লাভের জন্য গুজরাটে সুলতান বাহাদুর শাহের নিকট দূত পাঠান। কিন্তু বাহাদুর শাহ নসরত শাহের সঙ্গে সমঝোতায় আসতে আগ্রহী ছিলেন, কিন্তু চুক্তি সম্পাদনের আগে নসরত শাহের মৃত্যু হয়। নসরত শাহের সময় ত্রিপুরার রাজা দেবমাণিক্য চট্টগ্রামে আক্রমণ করেন। নসরত শাহ আক্রমণ প্রতিহত করেন এবং চট্টগ্রাম টাকশাল থেকে স্বনামে মুদ্রা জারি করেন। চট্টগ্রামে নসরত শাহের অধিকার অক্ষুণ্ণ থাকে। নসরত শাহ তার রাজত্বের শেষ বর্ষে আসাম আক্রমণ করেন। আক্রমণের কারণ জানা যায় না, কিন্তু আসামের পুত্র
অহোম বুরঞ্জিতেই তা জানা যায়। এই সূত্র মতে মুসলিম সেনাপতি তুবরক এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসাম আক্রমণ করেন। আসামের সৈন্যরা বীর বিক্রমে বাধা দিলেও তারা পরাজিত হয়। আসামের রাজপুত্র সহ বেশ কয়েকজন সেনাধ্যক্ষ নিহত হয়। নসর শাহ জয়লাভ করেন, কিন্তু শীঘ্রই তার মৃত্যু হয়। আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বের শেষ বৎসরে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রামে আসে। নসরত শাহের রাজত্বকালে বেশ কয়েকজন পর্তুগিজ ক্যাপ্টেন আসে, কিন্তু পর্তুগিজরা বাণিজ্যের অনুমতি লাভ করার আগে নসর শাহের মৃত্যু হয়। নসর শাহ একজন যোগ্য শাসক ছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পূর্ণ রাজ্য অক্ষুণ্ণ রাখেন, কোনো সীমান্তে রাজ্যসীমা বৃদ্ধি করেন। তিনি একজন উচ্চ স্তরের কূটনীতিক ছিলেন। প্রধানত কূটনীতির দ্বারা তিনি বাবরের সঙ্গে ব্যাপক সংঘর্ষ এড়াতে সক্ষম হন। তিনি আফগানদের গোপনে সমর্থন দেন এবং বাবরের দূতকে দীর্ঘদিন উত্তর না দিয়ে বাবরের গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখেন। অবশেষে খরিদ নামক স্থানের অধিকার নিয়ে বাবরের সঙ্গে তার যুদ্ধ হয়। বাবর নামাই এই বিষয়ে একমাত্র সূত্র। এই সূত্রে নসরত শাহ পরাজিত হন। কিন্তু বর্ষাকাল এসে গেলে বাবর নসরতের সঙ্গে চুক্তি করে ফিরে যান। সে যাই হোক, নসর শাহ আফগানদের পক্ষে বাবরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে নসর শাহের ক্ষতি হতে পারত। নসর শাহের বলিষ্ঠ কূটনীতিই তাকে এই বিপদ থেকে রক্ষা করে। নসর শাহ একজন উদার এবং দয়ালু লোক ছিলেন। তিনি ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করে মহানুভবতার পরিচয় দেন। সমসাময়িক কালে এইরূপ মহানুভবতা দেখা যায় না। নসর শাহ একজন নিষ্ঠাবান সুলতান ছিলেন। তিনি অনেক মসজিদ নির্মাণ করেন। তার নির্মিত বড়সড় মসজিদ, কদম রসুল ভবন ইত্যাদি স্থাপত্য শিল্পে অপূর্ব নিদর্শন। কদম রসুল ভবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের প্রতিকৃতি সংরক্ষিত আছে। তার আদেশে আহমদ মজল্লদ খান বিন মাহমুদের পুত্র নামক একজন ফার্সি ভাষার পণ্ডিত ইস্কান্দার নামক একখানি পুস্তক অনুলেখন করেন। লেখক নিশ্চয়ই তার পৃষ্ঠপোষণ লাভ করেন। নসর শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং কবিদের উৎসাহিত করেন। শিকড় নন্দী ভারতের অশ্বমেধ পর্বে তৎকালীন সুলতান হোসেন শাহের সঙ্গে সঙ্গে রাজপুত্র নসর শাহেরও প্রশস্তি করেন। যুবরাজের নামের সঙ্গে শাহ উপাধি দিয়ে বলেন, পুত্র সমরক্ষা করে সকল পরজা। কবি শেখর বা কবিরঞ্জন বিদ্যাপতি নামক একজন পদকর্তার ভণিতায়ও নসর শাহের নাম পাওয়া যায়। আচ্ছা, অতএব নসর শাহ যেমন সাহসী ও উদার নরপতি ছিলেন, তেমনি শিল্প সাহিত্য তার অনুরাগ ছিল এবং ফার্সি ও বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি সুশাসনের উজ্জ্বল স্বাক্ষর রাখেন। নসর শাহ ১৩ বছর রাজত্ব করে ৩২ খ্রিস্টাব্দে অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। কথিত আছে যে গৌড়ের একনাকা নামক স্থানে পিতার সমাধি থেকে ফিরবার পথে তিনি আত্মাই কর্তৃক নিহত হন। সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ। নসর শাহের মৃত্যুর পরে তার পুত্র সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। পিতা ও পিতামহের মতে আলাউদ্দিন ফিরোজ শাহ ও বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার আদেশে দ্বিজ, শ্রীধর, বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল কাব্য রচনা করেন। তিনি যুবরাজ থাকাকালে কবিকে কাব্য রচনার আদেশ দেন। এই সুলতানের মাত্র দুখানি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। দুখানি একই বৎসর বর্ধমানের কালনায় উজির ও সেনাপতি উলুগ বসতুত খান উৎকীর্ণ করেন। তার মুদ্রা এবং শিলালিপি বিশ্লেষণ করে দেখা যায় তিনি মাত্র বছরখানিক ৯-১০ মাস রাজত্ব করেন। তার পিতৃব্য এবং পরবর্তী সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ তাকে হত্যা করে সিংহাসন দখল করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, আগে বলা হয়েছে যে নসর শাহ তার ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করেন এবং তাদের বৃত্তি বৃদ্ধি করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বড় ভাইয়ের সময়ে আমিরের মর্যাদা লাভ করেন। মাহমুদ শাহ নসরত শাহের সময়ে পূর্ণ রাজকীয় উপাধি নিয়ে মুদ্রাও জারি করেন। এতে মনে হয় নসর শাহ মাহমুদ শাহকে রাজ্যে শাসনে নিজের অংশীদার করে নেন, কিন্তু এতে মাহমুদ শাহের মনে উচ্চ অভিলাষ জাগে এবং তিনি সিংহাসনে বসার জন্য উদ্যোগী হন। তিনি হয়তো ভেবেছিলেন যে নসর শাহের পরে তিনি সুলতান হবেন, যদিও এরূপ ভাবার কোনো কারণ দেখি না। আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসতেই দেখা যায় নসর শাহের উপযুক্ত পুত্র ছিল এবং উপযুক্ত পুত্রের উপস্থিতিতে পিতৃব্য সিংহাসনে বসার আশাও করবে কেন। তাই সে যাই হোক, মাহমুদ শাহ চক্রান্ত ষড়যন্ত্র করে ভাইপো আলাউদ্দিন ফিরোজকে হত্যা করে নিজের সিংহাসনে বসেন। এর ফলে সিংহাসন আরোহণ করার সঙ্গে সঙ্গে মাহমুদ শাহ শত্রু সৃষ্টি করেন এবং নিজ রাজ্যে অন্তর্বিরোধের বীজ বপন করেন। তার নিকটাত্মীয় হাজিপুরের গভর্নর মাকদুম আলম তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। মাকদুম আলম বিহারের শাসনকর্তা জালাল খানের অভিভাবক শের খানের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। এই পরিস্থিতিতে মাহমুদ শাহ মুঙ্গেরের গভর্নর কুতুব খানকে বিহার জয়ের জন্য পাঠান। উদ্দেশ্য শের খানকে দমন। শের খানের সঙ্গে যুদ্ধে কুতুব খান নিহত হন এবং বিস্তর ধনসম্পদ অস্ত্রশস্ত্র শের খানের হস্তগত হয়। মকদুম আলম শের খানের সঙ্গে যুদ্ধে কুতুব খানকে সাহায্য না করে মাহমুদ শাহ মাকদুম আলমকে শাস্তি দেওয়ার জন্য সৈন্য পাঠান। মাকদুম আলম পরাজিত ও নিহত হন, কিন্তু যুদ্ধের পূর্বে তিনি তার সমস্ত সম্পদ শের খানের নিকট পাঠাতে সক্ষম হন। অতএব ভাইপোকে হত্যা করে সিংহাসনে বসে মাহমুদ শাহ ক্রমে ক্রমে শের খানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। শের খান ছিলেন
সাসারামের জাগিরদারের পুত্র। ওই সময় মোগলরা আফগানদের পরাজিত করে দিল্লি সিংহাসন দখল করে। শের খান বিহারের শাসনকর্তা জালাল খানের অভিভাবক হলেও জালাল খানের স্বগোত্রীয় লোহানীরাই শের খানের বিরোধিতা করত। তাই নিজের অস্তিত্ব রক্ষার জন্য শের খানকে স্বীয় শক্তি বৃদ্ধির চেষ্টা করতে হয়। বাংলার সুলতান মাহমুদ শাহের সেনাপতির সঙ্গে যুদ্ধে জয়লাভ করে শের খানের শক্তি বৃদ্ধির সুযোগ হয়। পরে শের খান আরও শক্তি বৃদ্ধির সুযোগ খুঁজতে থাকেন এবং শীঘ্রই সেই সুযোগ এসে যায়। লোহানীদের ষড়যন্ত্রে শের খানের সঙ্গে জালাল খানের শত্রুতা শুরু হয়। জালাল খান তার অভিভাবক শের খানের অভিভাবকত্বে অতিষ্ঠ হয়ে বাংলার সুলতানের আশ্রয়ে চলে আসেন। একে একটি বড় সুযোগ মনে করে মাহমুদ শাহ তার সেনাপতি কুতুব খানের ছেলে ইব্রাহিম খানকে একটি বিরাট সৈন্যবাহিনী নিয়ে বিহার জয় করতে পাঠান। 34 খ্রিস্টাব্দে সুরুজগড় নামক স্থানে উভয় পক্ষে যুদ্ধ হয়। কত? 1534 খ্রিস্টাব্দে। শের খানের তুলনায় ইব্রাহিম খানের অনেক বেশি সৈন্য এবং অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও শের খানের কৌশলের কাছে অনভিজ্ঞ ইব্রাহিম খান পরাজিত হন। মাহমুদ শাহের জন্য এর ফল হয় মারাত্মক। সুরুজগড়ের যুদ্ধ ও পরাজয়ে বাংলার স্বাধীন মুসলিম সালতানাতের পতনের সূচনা হয় এবং অন্যদিকে একে শের খানের সিংহাসন প্রাপ্তির প্রথম ধাপ রূপে গণ্য করা হয়। এতদিন পর্যন্ত মাহমুদ শাহ শের খানের বিরুদ্ধে আক্রমণ নীতি গ্রহণ করেন, কিন্তু এখন থেকে শের খানই মাহমুদ শাহকে আক্রমণ করতে থাকেন। তিনি একে একে সারা বিহার দখল করে 1536 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন এবং গৌড়ের দুর্গ অবরোধ করেন। মাহমুদ শাহ উপায় না দেখে অত্যন্ত নির্বোধের মতো কাজ করেন। তিনি সেনাপতিদের নিষেধ সত্ত্বেও 13 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে শের খানকে সন্তুষ্ট করেন এবং শের খান বিহারে ফিরে যান। মাহমুদ শাহ ভীরু না হলে শের খানকে বাধা দেওয়ার চেষ্টা করতেন। বিহারস্থ তার এলাকা হাতছাড়া হলেও সমগ্র বাংলাদেশ তার অধীনে ছিল। তার রণতরীগুলোও অক্ষত ছিল। পর্তুগিজ ক্যাপ্টেনরাও তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল। 3-4 মাস দুর্গে অবরুদ্ধ থাকতে পারলে বর্ষা আসলে শের খান নিজের নিরাপত্তার জন্য ফিরে যেতে হতো। কিন্তু মাহমুদ শাহ শের খানকে অর্থ দিয়ে তার লোভ বাড়িয়ে দেন। শের খান ফিরে যান বটে, কিন্তু তিনি মাহমুদ শাহ প্রদত্ত অর্থের সাহায্যে মাহমুদ শাহের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। মাহমুদ শাহ এর গুরুত্ব উপলব্ধি করেন এবং মোগল সম্রাট হুমায়ুন ও গোয়ার পর্তুগিজ গভর্নরের নিকট সাহায্য লাভ করেন। শের খানও এর খবরাখবর রাখতেন এবং কোন দিক থেকে সাহায্য আসার আগে মাহমুদ শাহকে পরাজিত করে গৌড় দখলের পরিকল্পনা নেন। শের খান 1537 খ্রিস্টাব্দের শেষ দিকে গৌড় আক্রমণ করেন এবং মাহমুদ শাহের নিকট থেকে বার্ষিক কর বাবদ বিরাট অঙ্ক দাবি করেন। মাহমুদ শাহ এইরূপ কোনো কর দেওয়ার অঙ্গীকার করেননি, তাই তিনি শের খানের এই অদ্ভুত দাবি মেটাতে অস্বীকৃতি জানান। প্রকৃতই শের খানের সঙ্গে মাহমুদ শাহের এইরূপ কোনো চুক্তি ছিল না, তবে যুদ্ধের জন্য কোনো ওজর বা কারণের প্রয়োজন হয় না। হুমায়ুন বা পর্তুগিজদের কোনো সাহায্য আসার আগে শের খান গৌড় জয়ের সংকল্প করেন। এটাই শের খানের একমাত্র ওজর বা অজুহাত। যুদ্ধে মাহমুদ শাহ শোচনীয়ভাবে পরাজিত হয়ে গৌড় ছেড়ে বিহারের দিকে পলায়ন করেন। তিনি নিজে এবং তার 2 ছেলে আহত হন। মাহমুদ শাহ খলগাঁওয়ে তার পুত্রদের মৃত্যু সংবাদ শুনে শোকে দুঃখে মৃত্যুবরণ করেন। 1538 খ্রিস্টাব্দের 6 এপ্রিল তারিখে শের খানের হাতে গৌড়ের পতন হয়। গিয়াসউদ্দিন মাহমুদ শাহের রাজত্বের একটি উল্লেখযোগ্য ঘটনা বাংলায় পর্তুগিজদের বাণিজ্য কুঠি স্থাপন। আলাউদ্দিন হোসেন শাহের সময়ে পর্তুগিজরা প্রথম চট্টগ্রামে আসে, কিন্তু হোসেন শাহ এবং নসর শাহের সময় তারা বাণিজ্য কুঠি স্থাপনে অনুলোভীভাবে ব্যর্থ হয়। মাহমুদ শাহের সময়েও হয়তো পর্তুগিজদের চেষ্টা ব্যর্থ হতো, কিন্তু মাহমুদ শাহ শের খানের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্য লাভের চেষ্টা করায় তিনি পর্তুগিজদের বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। শুধু বাণিজ্য কুঠি নয়, পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁও বন্দরে ব্যবসায়ীদের নিকট থেকে শুল্ক আদায়ের ক্ষমতাও লাভ করে। পর্তুগিজরা কিছুদিন বাণিজ্য করে, কিন্তু পরে তারা বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ভাইপোকে হত্যা করে সিংহাসনে বসে এবং শের শাহের সঙ্গে যুদ্ধে অযোগ্যতার প্রমাণ দিলেও মাহমুদ শাহের মানবিক গুণও কম ছিল না। তার উৎকীর্ণ মুদ্রা বেশ পাওয়া যায় এবং এ পর্যন্ত তার 8খানি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। নওগাঁ জেলার ধরাইলে প্রাপ্ত শিলালিপির ভাষা সংস্কৃত, লিপি বাংলা। বাংলার অন্য কোনো সুলতানের শিলালিপিতে এই ভাষা বা লিপি ব্যবহার করা হয়নি। তার শিলালিপিতে মসজিদ এবং সুফিদের মাজার নির্মাণের কথা পাওয়া যায়। একখানি শিলালিপি এবং কিছু মুদ্রায় বদর শাহী উল্লেখ থাকায় কেউ কেউ মনে করেন তিনি বদর শাহ নামক একজন পীরের ভক্ত ছিলেন। আবার কেউ কেউ মনে করেন আব্দুল বদর মাহমুদ শাহের জনপ্রিয় নাম। বিদ্যাপতির নামে প্রচলিত একটি পদের ভণিতায় সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের নাম পাওয়া যায়, অর্থাৎ বিদ্যাপতি সুলতানের অনুগ্রহ ভাজন ছিলেন। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর মাহমুদ শাহের সময় ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন বলে মনে হয়। কবি সুলতানের অধীনে চাকরি করতেন। সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ উত্তরাধিকার সূত্রে এক বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বর হন। তার রাজ্যের পশ্চিম সীমা বিহারের প্রায় মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত ছিল। সমগ্র মুঙ্গের জেলা এবং উত্তরে হাজিপুর পর্যন্ত তার অধিকারে ছিল। এদিকে সারা বাংলাদেশ, দক্ষিণে মাতামুহুরী নদী পর্যন্ত তার অধিকার বিস্তৃত ছিল। পর্তুগিজ বিবরণে দেখা যায় উত্তর চট্টগ্রাম হামজা খান এবং দক্ষিণ চট্টগ্রামে খোদা বক্স খান নামে মাহমুদ শাহের 2জন গভর্নর ছিলেন। এত বড় রাজ্যের অধীশ্বর হয়েও মাহমুদ শাহ তা রক্ষা করতে পারেননি। শের খানের সঙ্গে যুদ্ধে তিনি নিজে সপরিবারে ধ্বংস হন, তার বংশের রাজত্বও লোপ পায়।
হোসেন শাহী শাসন সুলতানি আমলের স্বর্ণযুগ। হোসেন শাহী আমল বাংলাদেশের সুলতানি আমলের স্বর্ণযুগ রূপে বিবেচিত হয়। এই বংশের চারজন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন নসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সকলে মিলে মোট ৪৫ বছর রাজত্ব করেন। হোসেন শাহ হাবশীদের দমন করে এবং প্রয়োজনে হাবশীদের থেকে দেশ বিতাড়ন করে দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন। শেষ দিকে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের লোভের ফলে শান্তি বিঘ্নিত হয়। অবশ্য এর ফলে বংশের স্বাধীনতা লোপ পায়, কিন্তু এর আগে পর্যন্ত শান্তি বজায় থাকে এবং দেশ অগ্রগতির দিকে অগ্রসর হয়। হোসেন শাহী আমলে বাংলাদেশের উন্নতি অগ্রগতির প্রধান প্রমাণ বাংলার বাইরে রাজ্য বিস্তার। হোসেন শাহ চতুর্দিকে সীমান্ত রাজ্যের সঙ্গে যুদ্ধ করেন। এই যুদ্ধের কোনোটিই বাংলার মাটিতে হয়নি, বরং বাংলার বাইরে হয়। এতে প্রত্যেক সীমান্তেই কিছু কিছু সীমান্ত বৃদ্ধি পায়। হোসেন শাহ কামতা কামরূপ জয় করেন। আসামে তিনি বাধাপ্রাপ্ত হন। উড়িষ্যা সীমান্তে রাজ্য বৃদ্ধি পায়, কিন্তু তার রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তৃতি লাভ করে পশ্চিম সীমান্তে বিহারের দিকে। তিনি দিল্লির সুলতান সিকান্দার লোদি ও হোসেন শাহের সঙ্গে সমঝোতায় পৌঁছতে বাধ্য হন। প্রায় অর্ধেক বিহার গিয়াসউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকাল পর্যন্ত বাংলার সুলতানের অধীনে থাকে। সারা সুলতানি আমলে হোসেন শাহী সুলতানদের অধীনেই বাংলাদেশ সর্বাধিক বিস্তৃতি লাভ করে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সময় বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করে। হোসেন শাহী আমলে অনেক শিলালিপি আবিষ্কৃত হয়েছে। এই আমলে শিলালিপির সংখ্যা সারা সুলতানি আমলের শিলালিপির তুলনায় অধিক। এতে বোঝা যায় যে এই আমলে মসজিদ, মাদ্রাসা, পুল, জলাশয় ইত্যাদি অধিক পরিমাণে নির্মিত হয়। আর্থিক উন্নতি না হলে প্রতিষ্ঠানাদি নির্মাণে এত ব্যয় করা সম্ভব নয়। এই সময় পর্তুগিজেরা বাণিজ্য উদ্দেশ্যে বাংলাদেশে আসে। পর্তুগিজ পরিপাচক ডুয়ার্টে বারবোসার বিবরণে দেখা যায় যে দেশে প্রচুর কৃষিপণ্য এবং শিল্পপণ্য উৎপাদিত হতো। শিল্পের মধ্যে বস্ত্র শিল্প ছিল উন্নত মানের। পর্তুগিজ ছাড়া ইরানি, আরবি, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় বণিকেরাও চট্টগ্রাম বন্দরের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল। হোসেন শাহী সুলতানেরা সকলে নিষ্ঠাবান মুসলিম ছিলেন। তারা মুসলমান সুফি সাধকদের ভক্তি শ্রদ্ধা করতেন। তাদের সম্মানে মসজিদ, মাদ্রাসা, খানকা নির্মাণ করেন। সুফিদের মাজার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ ব্যয় করতেন। মজলুম সমাজ ও সংস্কৃতির উন্নতির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানাদি গড়ে তোলেন। আলাউদ্দিন হোসেন শাহ শাইখ নূর কুতুব আমলের মাজারে লঙ্গরখানা চালু রাখা এবং মাজারের রক্ষণাবেক্ষণের জন্য ভূমি দান করেন। শাইখ নূর কুতুব আলমকে এত ভক্তি করতেন যে প্রতি বৎসর তিনি পায়ে হেঁটে রাজধানী একডালা থেকে পান্ডুয়ায় এসে দরগাহ জিয়ারত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সংরক্ষণের জন্য হোসেন শাহ একটি মঞ্চ নির্মাণ করেন এবং নসরত শাহ কদম রসুল নামে একটি সুদৃশ্য ভবন নির্মাণ করেন। সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বদর শাহ নামে একজন পীরের ভক্ত ছিলেন। এই পীরের নামানুসারে তিনি বদর শাহী উপাধি নেন। হোসেন শাহী সুলতানেরা বিদ্বান ছিলেন এবং বিদ্যা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। হোসেন শাহের সময়ে সৈয়দ মীর আলাভি ফার্সি ভাষায় হেদায়েতুর রমি নামে ধনুর্বিদ্যা সম্পর্কে একখানি বই লিখেন এবং সুলতানের নামে উৎসর্গ করেন। হোসেন শাহের রাজধানী একডালায় বসে মোহাম্মদ বিন ইয়াজদান বশক সহি বুখারী অনুলিখন করেন। তিনি সুলতানের প্রশংসা করেন। নসরত শাহের আদেশে আহমদ মাজাল্লাত খান ইস্কান্দার সামা নামক পুস্তক ফার্সি ভাষায় লিখেন এবং সুলতানের নামে উৎসর্গ করেন। হোসেন শাহী সুলতানেরা আরবি ও ফার্সি ভাষার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য এবং বাঙালি কবিদেরও পৃষ্ঠপোষকতা করেন। হোসেন শাহের অনেক উচ্চপদস্থ কর্মচারী যেমন রূপ, সনাতন, কৈশব, ছত্রী, যশোরাজ খান কবি ছিলেন। তার সময়ে বিপ্রদাস বিপলায় মনসা বিজয় কাব্য এবং বিজয়গুপ্ত মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্য লিখেন। হোসেন শাহের দেখাদেখি প্রাদেশিক পুরাণ শাসক পরাগল খান এবং তৎপুত্র ছুটি খানও কাব্যপ্রেমিক ছিলেন। পরাগল খানের আদেশে গোবিন্দ পরমেশ্বর মহাভারত এবং ছুটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব রচনা করেন। নসরত শাহ কবিদের পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়ে সঞ্জয় মহাভারত লিখেন। ছুটি খান হোসেন শাহের সঙ্গে সঙ্গে নসরত শাহের প্রশংসা করেন। সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ যুবরাজ থাকাকালে দ্বিজ শ্রীধরকে বিদ্যাসুন্দর বা কলিকামঙ্গল কাব্য রচনার আদেশ দেন। বিদ্যাপতি একটি পদে সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের প্রশংসা করেন। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি হিসেবে শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্য সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সময়ে লিখেন। সম্ভবত তিনি সুলতানের অধীনে চাকরি করতেন। বাংলা সাহিত্যের বিকাশ আগে থেকে শুরু হলেও হোসেন শাহী আমলে বাংলা সাহিত্য রাজদরবারে প্রবেশ শুরু করে এবং রাজার পৃষ্ঠপোষকতায় বাংলা কাব্য রচিত হওয়া শুরু করে। হোসেন শাহী সুলতানেরা এক উদার শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই বংশের সুলতানেরা হিন্দুদের উচ্চ রাজপথে নিয়োগ দান করেন। হোসেন শাহের সময়ের অনেক উচ্চপদস্থ হিন্দু কর্মচারীর নাম পাওয়া যায়। এদের মধ্যে কেউ কেউ উজিরের মর্যাদা নিযুক্ত ছিলেন। রূপ এবং সনাতন নামের দুই ভাই হোসেন শাহের প্রিয় পাত্র ছিলেন। রূপ ছিলেন দবির খাস প্রধান সচিব এবং সনাতন ছিলেন শাকের মালিক। রূপ সনাতনের অনেক আত্মীয় উচ্চ পদে নিযুক্ত ছিল। তাছাড়া পুরন্দর উজির, অনুপ টাকশালের কর্তা এবং মুকুন্দ দাস ছিলেন রাজ চিকিৎসক। হোসেন শাহের দেহরক্ষীদের নেতাও ছিলেন কৈশব ছত্রী নামক একজন হিন্দু।
এটা বোঝা যায় যে হোসেন শাহী সুলতানেরা হিন্দু রাজকর্মচারীদের কিরূপ বিশ্বাস করতেন। তাছাড়া রামচন্দ্র খান, হিরণ্যদাস এবং গোবর্ধনের মতো লোকেরা সমস্ত সামন্ত বা আঞ্চলিক শাসনকর্তা ছিলেন। এই সকল উচ্চপদস্থ উজির এবং অমাত্য বা সামন্ত শাসনকর্তা ছাড়াও অনেক হিন্দু কর্মচারী হোসেন শাহী আমলে রাজকাজে নিযুক্ত ছিল। বাংলা লিপিতে সংস্কৃত ভাষায় মুসলমানদের প্রথম শিলালিপিও হোসেন শাহী আমলে উৎকীর্ণ হয়। নওগাঁর ধোরাইল নামক স্থানে গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আমলে তা উৎকীর্ণ হয়। চৈতন্যদেবের প্রতি মনোভাব ও হোসেন শাহের উদারতার প্রমাণ পাওয়া যায়। শ্রীচৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। আহ, শ্রীচন্দ্রদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। তিনি 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং 1533 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অর্থাৎ তিনি প্রায় সারা হোসেন শাহী আমলে তার ধর্মমত প্রচার করেন। হোসেন শাহ আদেশ দেন যেন কোনো বিঘ্ন সৃষ্টি না করা হয়। রূপ সনাতন প্রমুখ উচ্চপদস্থ রাজকর্মচারীরা চৈতন্য দ্বারের ভক্ত ছিলেন। হোসেন শাহের পরবর্তী সুলতানরা চৈতন্য দেবের কাজে বাধা সৃষ্টি করেনি। স্থাপত্য শিল্পেও হোসেন শাহী সুলতানেরা মূল্যবান অবদান রাখেন। সেই আমলে নির্মিত ছোট ও বড়সড় মসজিদ, কদম রসুল ভবন এবং আরও অন্যান্য অনেক মসজিদ সুলতানদের কীর্তি বহন করে। হোসেন শাহী সুলতানেরা অনেক রাস্তা ও পুল নির্মাণ করেন এবং অনেক জলাশয় খনন করেন। জলাশয়গুলো বীরভূম, বর্ধমান এলাকায় খনন করা হয়, যেখানে শুষ্ক মৌসুমে পানির অভাব থাকে। অতএব হোসেন শাহী সুলতানেরা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেন এবং অখণ্ডতা বজায় রেখে সীমান্ত বৃদ্ধি করে দেশে শিল্প সাহিত্যের প্রসার ঘটান। তারা উদার শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং হিন্দু মুসলিম সকলে রাজ্যের উচ্চ পদে নিযুক্ত হওয়ার সুযোগ করে দেন। এক কথায় বলতে গেলে হোসেন শাহী সুলতানেরা সর্ববিষয়ে উন্নতি ও অগ্রগতি সাধন করেন। হোসেন শাহী আমল বলতে এমন এক শাসনকাল বোঝায় যখন বাংলাদেশ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডের উন্নতির উচ্চ শিখরে আরোহণ করে। তাই হোসেন শাহী যুগ সুলতানি আমলের স্বর্ণযুগ। বাংলায় আফগানি শাসন। শের খান 1538 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গৈড় জয় করে বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করে। সেই থেকে 1576 খ্রিস্টাব্দের 12 জুলাই তারিখে শেষ আফগান সুলতান দাউদ খান কররানী মোগলদের হাতে পরাজিত হলে বাংলার আফগান শাসনের অবসান হয়। অতএব আফগানরা 38 বছর বাংলায় শাসন করে। মধ্যে মাত্র 9 মাস মোগল সম্রাট হুমায়ুন গৌড় অধিকারে রাখেন। শের খান যুদ্ধে জয়লাভ করে শের শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং হুমায়ুনকে বিতাড়িত করে দিল্লির সিংহাসনে অধিকার করেন। অতএব শের শাহ ও তার ছেলের সময় বাংলাদেশ দিল্লির একটি প্রদেশে পরিণত হয়, কিন্তু শের শাহের ছেলে ইসলাম শাহের সলিম শাহ নামে পরিচিত মৃত্যুর পর বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। 1556 খ্রিস্টাব্দে সেই থেকে মোগল বিজয় পর্যন্ত স্বাধীন থাকে। শেরশাহ কর্তৃক বাংলা বিজয়ের সংবাদ পেয়ে দিল্লির মোগল সম্রাট হুমায়ুন বাংলা আক্রমণ করেন। বাহ্যত হুমায়ুন পরাজিত বাংলার সুলতান মাহমুদ শাহের সাহায্যার্থে আসেন, কিন্তু প্রকৃতপক্ষে শের শাহকে দমন করাই ছিল তার লক্ষ্য। পূর্বাঞ্চলে একজন শক্তিশালী সুলতান শের শাহ মোগল সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মাহমুদ শাহ আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। হুমায়ুনের আক্রমণের মুখে কৌশলগত কারণে শের শাহ পশ্চাদপসরণ করেন। হুমায়ুন গৌড় অধিকার করেন এবং সেখানে আরামায়েশে দিন কাটাতে থাকেন। কিন্তু ফিরে যাওয়ার পথে শের শাহ হুমায়ুনকে চৌসার যুদ্ধে 1539 খ্রিস্টাব্দে পরাজিত করেন। 1540 খ্রিস্টাব্দে কানজ বা বিল গ্রামের যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়ে ভারত থেকে বিতাড়িত হন। শের শাহ দিল্লির সিংহাসনে বসেন এবং বাংলাদেশকে দিল্লির একটি সাম্রাজ্যে প্রদেশে পরিণত করেন এবং খিজির খানকে বাংলার গভর্নর নিযুক্ত করে নিজে সাম্রাজ্যের অন্যদিকে যুদ্ধে লিপ্ত হন। শের শাহ যখন পাঞ্জাবে যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন সংবাদ পান যে বাংলার গভর্নর খিজির খান বাংলার পূর্ববর্তী সুলতান গিয়াসুদ্দিন মাহমুদের মেয়ে বিয়ে করেন এবং সুলতানদের রীতিমতো চৌকি বা উচ্চ মঞ্চে বসেন। সংবাদ পেয়ে শের শাহ অত্যন্ত মর্মাহত হন। তিনি আশা করেননি যে খিজির খান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। তিনি ক্ষিপ্র গতিতে বাংলায় চলে আসেন এবং খিজির খানকে কিছু বোঝার সুযোগ না দিয়ে কারারুদ্ধ করেন। প্রায় একই সময়ে বারবাক শাহ নামক একজন লোক স্বাধীন মুদ্রা জারি করেন এবং তিনি সুলতান উপাধি নেন। তার উৎকীর্ণ 2টি মুদ্রা কিশোরগঞ্জের যশোদল এবং সিলেটের সোনাক্ষীরা থেকে আবিষ্কার হয়েছে। শের শাহ তাকে দমন করার জন্য যুদ্ধ করেন কিনা জানা যায় না, তবে এরপরে বারবাক শাহ নামধারী কোনো সুলতানের মুদ্রা আবিষ্কৃত না হওয়ায় ধারণা করা যেতে পারে শের শাহ তাকে দমন করেন। খিজির খানের বিদ্রোহ দমন করে শের শাহ বাংলা শাসন ব্যবস্থা পুনর্গঠন করেন। ইতিপূর্বে বাংলার ভৌগোলিক সীমা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। শের শাহ বাংলার সুলতানের বিহারের অংশ অর্থাৎ ভাগলপুর, মুঙ্গের এবং হাজিপুর সহ বিশাল এলাকা শাসনভার বিহারের গভর্নরের অধীনে দেন এবং বাংলার পশ্চিম সীমানা তেলিয়াগড় দুর্গ এবং গিরিপথ নির্ধারণ করেন। শের শাহ বাংলা প্রদেশের শাসনভার একজন গভর্নরের অধীনে এককভাবে না রেখে সারা প্রদেশকে কয়েকটি ক্ষুদ্রাকৃতির প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন। এসব এলাকায় নিযুক্ত অফিসার সকলে একই মর্যাদার লোক ছিলেন, কেউ কারো অধীনে ছিলেন না। সুলতান নিজেই তাদের নিয়োগ দান করতেন এবং তারা সকলে নিজ নিজ কাজের জন্য সুলতানের নিকট দায়ী থাকতেন। শের শাহ সারা বাংলাকে 19 ভাগে বিভক্ত করেন। প্রত্যেক ভাগের নাম দেওয়া হয় সরকার
শের শাহের সময় কোনো সূত্রে এই সরকারগুলোর নাম পাওয়া যায় না, তবে আকবর ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে এদের নাম পাওয়া যায়। সারা বাংলাকে ক্ষুদ্র আকৃতির প্রশাসনিক ইউনিটে বিভক্ত করে শের শাহ দিল্লি সাম্রাজ্যের একটি অতি পুরাতন সমস্যা সমাধান করেন। মুসলিম আমলে প্রথম থেকেই দেখা যায় বাংলার গভর্নররা সুযোগ পেলেই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করত। রাজধানী থেকে অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বাংলার বিদ্রোহদের সংবাদ দিল্লিতে পৌঁছাতে অনেক সময় লাগত। সংবাদ পৌঁছার পরও বিদ্রোহ দমনের জন্য দিল্লি থেকে সৈন্য পাঠানোও বেশ সময় সাপেক্ষ ছিল। তাই দিল্লির সুলতানের চোখে ফাঁকি দিয়ে বাংলার গভর্নররা শক্তি সঞ্চয় করার সুযোগ পেত এবং দিল্লির পক্ষে বাংলার বিদ্রোহ দমন করা খুব সহজ ছিল না। ছোট ছোট এলাকার শাসনকর্তারা এককভাবে বিদ্রোহ করার মতো শক্তিশালী ছিল না, আবার সকলে মিলে বিদ্রোহ করার সম্ভাবনাও তেমন ছিল না। বরং কেউ বিদ্রোহ করলে অন্যরা সম্রাটের অনুগ্রহ লাভের আশায় বিদ্রোহীদের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। গাদ্দার যাকে বলে আর কি। বাংলাদেশকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক এককে ভাগ করে শের শাহ সন্তুষ্ট ছিলেন না। তিনি সকলের কাজের সমন্বয় সাধনের জন্য একজন কেন্দ্রীয় সমন্বয়কারীর প্রয়োজন অনুধাবন করেন। তিনি কাজী ফজিহত নামে এক ব্যক্তিকে আমির নিযুক্ত করেন। তিনি একজন ধর্মপ্রাণ এবং বিদ্বান লোক ছিলেন, কিন্তু তার কোনো প্রশাসনিক ক্ষমতা ছিল না। বিভিন্ন প্রশাসনিক ইউনিটের কর্মকর্তার মধ্যে নীতির ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করাই ছিল তার দায়িত্ব। সুলতানের আদেশ যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখতেন এবং প্রশাসকদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিলে তিনি সেই বিষয়ে মতামত দিতে পারতেন। শের শাহ মূলত দিল্লির সুলতান হলেও তিনি বাংলাদেশেই প্রথম ক্ষমতা লাভ করেন। তিনি বাংলাদেশের সোনারগাঁ থেকে পাঞ্জাবের লাহোর পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেন। এই রাজপথের একটা নিয়মিত দূরত্বে তিনি পরপর সরাইখানা নির্মাণ করেন। সরাইখানাগুলো শের শাহের অপূর্ব কীর্তি। ডাক ব্যবস্থা এবং পথচারীদের ভ্রমণে এগুলো বিশিষ্ট স্থান অধিকার করেছিল। শের শাহ একজন অত্যন্ত কৃতিত্বপূর্ণ শাসক ছিলেন। মধ্যযুগে তার মতো প্রজাহিতৈষী এবং সফল শাসক আর দ্বিতীয়টি ছিলেন না সন্দেহ। দিল্লির সুলতান হয়েও বাংলাদেশ ও তার অধীনে থাকায় সুশাসনের ফলাফল বাংলাদেশ ভোগ করে। শের শাহের মৃত্যুর পরে তার ছেলে ইসলাম শাহ সুর সলিম শাহ দিল্লি সিংহাসনে বসেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশে তিনি তার পিতার প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করেন। তিনি আবার পূর্বের মতো প্রাদেশিক শাসন গঠন করেন এবং তিনি তার আত্মীয় মোহাম্মদ খান সুরকে বাংলার গভর্নর এবং সুলাইমান কররানীকে বিহারের গভর্নর নিযুক্ত করেন। এই সময় বাংলার ভাটি এলাকায় ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, সিলেটের নিম্নাঞ্চল সুলাইমান খান নামক এক ব্যক্তি বিদ্রোহ করেন। যতদূর জানা যায় সুলাইমান খান ছিলেন মূলত একজন রাজপুত, নাম কালিদাস গজদানি পূর্ব কোনো এক পুরুষ বাংলায় আসেন এবং রাজ সরকারের চাকুরি গ্রহণ করেন। কালিদাস গজদানি উচ্চ রাজপদে নিযুক্ত হন এবং সুলতানের মেয়ে বিয়ে করেন। এই সূত্রে তিনি নিজেকে পরলোকগত সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের বৈধ উত্তরাধিকারী মনে করেন। তাই তিনি ইসলাম শাহ সুরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইসলাম শাহ তাজ খান ও দরিয়া খান নামক দুই সেনাপতিকে সুলাইমানের বিরুদ্ধে পাঠান। সুলাইমান পরাজিত নিহত হন। তার দুই ছেলে ঈসা ও ইসমাইলকে নির্বাসন দেওয়া হয়। এই ঈসাই পরবর্তীকালে ঈসা খান মসনদে আলী 12 ভূঁইয়ার নেতা। সেই কাহিনী পরে আসছে। ইসলাম শাহের মৃত্যুর পরে বাংলার গভর্নর মোহাম্মদ খান সুর শামসুদ্দিন মোহাম্মদ শাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন। এদিকে দিল্লির সিংহাসন নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। অমাত্যরা ইসলাম শাহ সুরের ছেলে ফিরোজকে সিংহাসনে বসায়, কিন্তু ইসলাম শাহের শ্যালক মুবারিজ খান ফিরোজকে হত্যা করে মোহাম্মদ শাহ আদিল উপাধি নিয়ে সিংহাসনে বসেন। কিন্তু তিনি আফগানদের দমন করতে পারলেন না। রাজদরবারেই খুনাখুনি হয়ে যায়। সে যাই হোক, এই সুযোগে শামসুদ্দিন মুবারক শাহ সশরীরে দিল্লির দিকে অগ্রসর হন। পথে ছপ্পরঘাটা নামক স্থানে দিল্লির সৈন্যদের সঙ্গে তার যুদ্ধ হয়। তিনি পরাজিত হয়ে নিহত হন। শামসুদ্দিন মোহাম্মদ শাহ গাজী সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তার এলাকায় তার একটি মুদ্রায় আরাকান পাঠ করে কেউ কেউ মনে করেন তিনি আরাকান জয় করেন, কিন্তু বিষয়টি বিতর্কিত। শামসুদ্দিন মোহাম্মদ শাহ নিহত হলে অমাত্যরা যুদ্ধক্ষেত্রের নিকটেই তার পুত্রকে গিয়াসউদ্দিন বাহাদুর উপাধি দিয়ে সিংহাসনে বসান। বাহাদুর শাহ প্রথমে গৌড়ে তার ক্ষমতা সুদৃঢ় করেন এবং তারপর পিতৃহন্তাকে শাস্তি দেওয়ার জন্য অগ্রসর হন। মোহাম্মদ শাহ আদিলের বিরুদ্ধে বিদ্রোহী সেনানায়ক তাজ খান কররানী বাহাদুর শাহের সঙ্গে যোগ দেন। সুরজগড়ের অদূরে ফাতেপুর নামক স্থানে উভয় পক্ষে যুদ্ধ হয় এবং মোহাম্মদ শাহ আদিল নিহত হন। বাহাদুর শাহ তাজ খান কররানীকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করে নিজ গৌড়ে ফিরে আসেন। এদিকে দিল্লিতে আবার ক্ষমতার পরিবর্তন হয়। হুমায়ুন দিল্লি অধিকার করেন এবং তার মৃত্যুর পরে 1556 খ্রিস্টাব্দে আকবর দিল্লির সিংহাসনে বসেন। বাংলার সুলতান বাহাদুর শাহ মোগলদের বিতাড়ন করার উদ্দেশ্যে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন এবং 30,000 সৈন্য নিয়ে অগ্রসর হন।
কিন্তু জৌনপুরস্থ মোগল সেনাপতি খান জামানের নিকট পরাজিত হয়ে ফিরে আসেন। বাহাদুর শাহের সময়ে আব্দুর রহমান নামক এক পণ্ডিত ব্যক্তি মাখজনি গজনরাজ নামক ফার্সি ভাষায় একখানি পুস্তক লিখেন। এর বিষয়বস্তু তসাউফ বা সুফি তত্ত্ব। সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহের সময়ে মৃত্যুর পরেই তার ভাই গিয়াসুদ্দিন জালাল শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন, কিন্তু তখন রাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। শীঘ্রই তার মৃত্যু হলে তার এক পুত্র সিংহাসনে বসেন। কোনো সূত্রেই তার নাম পাওয়া যায় না। এক সূত্র মতে তিনি কয়েক মাস রাজত্ব করার পরে গিয়াসুদ্দিন নামক এক জবর দখলকারী তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন, কিন্তু বৎসর খানেক পরে তাজ খান কররানী তাকে হত্যা করে কররানী বংশ প্রতিষ্ঠা করেন। কররানী প্রতিষ্ঠা করেন কররানী বংশ। তাজ খান কররানী 1564 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসন দখল করেন। তাজ খান আফগানদের কররানী গোত্রের লোক। লোদি আমলে কররানীদের বিশেষ নাম শোনা যায় না, কিন্তু বিলগ্রাম বা কানৌজের যুদ্ধে তাজ খান কররানী ও তার ভাই সোলাইমান কররানী শের শাহের পক্ষে অপূর্ব বীরত্ব প্রদর্শন করে শের শাহের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে তারা উভয়ে বাংলায় ও উত্তর বিহারে জায়গির লাভ করেন। তাজ খান শের শাহের ছেলে ইসলাম শাহের বিশ্বস্ত অনুচর ছিলেন এবং ওই সময় বাংলার বিদ্রোহ দমনে লিপ্ত হন। ওই সময়ে সুলেমান কাররানী বিহারের গভর্নর নিযুক্ত হন। শের শাহের ছেলে ইসলাম শাহের মৃত্যুর পরে দিল্লিতে গোলযোগ দেখা দিলে তাজ খান কররানী বাংলায় চলে আসেন এবং তার অন্যান্য ভাই সুলাইমান, ইমাদ ও ইলিয়াসের সঙ্গে যোগ দেন। তাজ খান প্রথমে লুটতরাজ করে বাংলা সুলতানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন, কিন্তু পরে সুলতানের সঙ্গে সমঝোতা করে সুলতানের অধীনে চাকুরি গ্রহণ করেন। গিয়াসুদ্দিন নামক এক জবর দখলকারী সুর বংশের শেষ সুলতানকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করলে তাজ খান জবর দখলকারীকে হত্যা করে গৌড়ের সিংহাসন দখল করেন। কিন্তু কয়েক মাস পরে তাজ খানের মৃত্যু হলে ভাই সুলাইমান কররানী গৌড়ের সিংহাসনে বসেন। ইতিপূর্বেই সুলাইমান কররানী বিহারের গভর্নর ছিলেন। এখন বাংলার সিংহাসনে বসে তিনি বাংলা এবং বিহারের কর্তৃত্ব লাভ করেন। দিল্লিতে আফগানদের পতন এবং মোগলদের উত্থানের সেই গোলযোগপূর্ণ সময়ে তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। তাই বাংলা বিহারের সুলাইমান কররানী আফগানদের নেতৃত্ব গ্রহণ করেন। এখন তার প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় আফগানদের সংঘবদ্ধ করা এবং মোগলদের বিরুদ্ধাচরণ না করে স্বীয় ক্ষমতা সুসংহত করা। সৌভাগ্যবশত সুলাইমান কররানী অন্যান্য আফগানদের মতো উগ্র ছিলেন না, বরং তিনি ছিলেন ধীরস্থির। উত্তর ভারতের সকল আফগান রাজ্য হারা হয়ে ক্ষমতা হারিয়ে বাংলা বিহারের দিকে ছুটে আসে এবং সুলাইমানের অধীনে চাকুরি গ্রহণ করে এবং সুলাইমান কররানীর ক্ষমতা দিন দিন বৃদ্ধি পায়। কিন্তু তিনি পররাষ্ট্রনীতিতে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তিনি মোগল শাসন প্রতিষ্ঠাকে ইতিহাসের আলোকে বিচার করে বুঝতে পারেন যে উগ্র মস্তিষ্ক আফগানদের পক্ষে মোগলদের বিরুদ্ধে লাভ করা সম্ভব নয়। তাই তিনি মোগলদের সঙ্গে এমন ব্যবহার করেন যাতে মোগলরা তার বিরুদ্ধে না যায়। হুমায়ুন দিল্লি পুনরুদ্ধার করলে সুলাইমান তার নিকট উপহার সামগ্রী পাঠান। অনুরূপভাবে আকবর সিংহাসনে বসলেও তিনি আকবরের নিকট উপহার পাঠান। যদিও সুলাইমান প্রকৃতপক্ষে বাংলা ও বিহারের সর্বময় কর্তা ছিলেন, তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি এবং স্বনামে মুদ্রা জারি করেননি। তিনি আফগান আমিরদের মতো হজরত আলা উপাধি নিয়ে সন্তুষ্ট থাকেন। কারো কারো মধ্যে তিনি আকবরের নামে খুতবা পাঠ করতেন এবং মুদ্রা জারি করতেন। ফলে সুলাইমান কররানী যতদিন জীবিত ছিলেন ততদিন আকবর বাংলা বিহার জয়ের চেষ্টা করেননি। ইহাই সুলাইমান কররানীর পররাষ্ট্র নীতির সফলতা প্রমাণ করে। মুসলিম সুলতানদের মধ্যে সুলাইমান কররানী সর্বপ্রথম উড়িষ্যা জয় করেন। ইতিপূর্বে অনেকে উড়িষ্যা আক্রমণ করেন, লুণ্ঠনও করেন, কিন্তু জয় করতে পারেননি। মুসলমান সৈন্যরা জগন্নাথ মন্দির ধ্বংস করে এবং বিস্তর ধনরত্ন লুট করে। সুলাইমান লোদি খান ও কতলু খানকে যথাক্রমে কটক ও পুরীতে গভর্নর নিযুক্ত করেন। উড়িষ্যা বিজয়ের পর সুলাইমান কররানী কোচবিহারের দিকে দৃষ্টি দেন। কোচবিহারের রাজা বিশ্বসিংহ কামতাপুর জয় করে কামেশ্বর উপাধি নেন। এতে সুলাইমান ভাববার কিছু ছিল না, কিন্তু কোচবিহারের রাজা বাংলা সীমান্ত লঙ্ঘন করলে সুলাইমান কররানীকে বাধ্য হয়ে সৈন্য পাঠাতে হয়। মুসলমান সৈন্যরা কোচ রাজাকে পরাজিত করতে সক্ষম হলেও সুলাইমান তার সঙ্গে চুক্তি করে ফিরে আসেন, বন্ধুত্ব স্থাপন করেন। এটাও সুলাইমানের দূরদর্শিতার প্রমাণ, কারণ তিনি সর্বদা সম্প্রসারণশীল মোগল শক্তির বিরুদ্ধে সজাগ থাকে। পেছনের শত্রু রাখা তিনি নিরাপদ মনে করেননি। সুলাইমান কররানী একজন অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান এবং দূরদর্শী নরপতি ছিলেন। তার উজির লোদি খানও একজন অত্যন্ত দূরদর্শী লোক ছিলেন। তাদের উভয় প্রচেষ্টায় বাংলায় কররানীরা সুনাম অর্জন করে। সুলাইমান কররানী গৌড় ও পান্ডুয়া ত্যাগ করে তান্ডা রাজধানী স্থানান্তর করেন। গৌড়ের আবহাওয়া দূষিত হওয়ায় সেখানে রোগব্যাধির প্রাদুর্ভাব হওয়ায় তিনি রাজধানী সরানোর পদক্ষেপ নেন। সুলাইমান কররানী বাস্তবে স্বাধীন হলেও স্বাধীন মুদ্রা জারি করেননি, কিন্তু বাংলার বিভিন্ন স্থান এবং বিহার থেকে তার 5খানি শিলালিপি এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। প্রায় 7 বৎসর দক্ষতার সঙ্গে রাজত্ব করে সুলাইমান কররানী 1572 খ্রিস্টাব্দের 11 অক্টোবর তারিখে পরলোক গমন করেন। সুলেমান কররানী মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বায়েজীদ সিংহাসনে বসেন। আচ্ছা, হুম, সিংহাসনে বসে সিংহাসনে বসেন,
কিন্তু তিনি হঠকারী এবং উগ্র হওয়ায় আমাত্যারা তার বিরুদ্ধাচরণ করে এবং সুলাইমানের জামাতা হিসাবে হাসুর নেতৃত্বে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে। উজির লোদি খান আবার হাসুর হঠকারিতা সহ্য না করে তাকে হত্যা করেন এবং সুলাইমান কররানীর কনিষ্ঠ পুত্র দাউদ খান কাররানীকে সিংহাসনে বসান। অল্পবয়স্ক দাউদ সিংহাসনে বসে বিশৃঙ্খলার সম্মুখীন হন, কারণ দুইটি হত্যাকাণ্ডের মাধ্যমে সিংহাসনে বসে তিনি দেখতেন মোগল সম্রাট আকবর তার সেনাপতি মুনিম খানকে বাংলা আক্রমণের আদেশ দেন। কোনো ঐতিহাসিকের মতে অল্পবয়স্ক দাউদ খান বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনি প্রদেশে বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বর হলে তার মাথা বিগড়ে যায়। তিনি অত্যধিক মদ পান করতেন এবং ইতর লোকজনের সঙ্গে মেলামেশা করতেন। রাজ্য শাসনে তার হিতাকাঙ্ক্ষী ও বিরোধীদের শনাক্ত করতে পারতেন না। এমনকি যেই লোদি খান তার পিতার সময়ে বুদ্ধি বিবেচনা দিয়ে সুলাইমানকে সাহায্য করতেন, তিনি তাকে অবিশ্বাস করে মৃত্যুদণ্ড দেন। সুলাইমানের মৃত্যুর পর এর স্বল্প সময়ে সিংহাসনে অধিষ্ঠিত বায়েজিদ স্বনামে খুতবা পাঠ করেন এবং মুদ্রা জারি করেন। দাউদ খানও নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা জারি করেন। এতে আকবর চটে গিয়ে বাংলা আক্রমণ করেন। তবে মনে রাখতে হবে যে দাউদ নিজ নামে খুতবা পাঠ বা মুদ্রা জারি না করলেও আকবর বাংলা আক্রমণ করতেন। আকবর ছিলেন সাম্রাজ্যবাদী, সারা ভারতের অধীশ্বর হওয়াই ছিল তার লক্ষ্য। বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা তিনি কিছুতেই সহ্য করতেন না। সুলাইমান কররানী সুশাসন এবং স্বীয় কূটনীতির দ্বারা এই এলাকাকে মোগলদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করতেন সত্য, কিন্তু তিনি বেঁচে থাকলে বেশি দিন আকবরের সম্প্রসারণ নীতিকে ঠেকিয়ে রাখতে পারতেন কিনা সন্দেহ। আকবরের সেনাপতি মুনিম খান 1573 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পাটনা অবরোধ করেন, কারণ অনেক সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও দাউদ মোগলদের বীর বিক্রয় বাধা না দিয়ে পাটনা দুর্গে আশ্রয় নেন। পাটনা জয় করতে দেরি হয় আকবর নিজেই যুদ্ধের জন্য অগ্রসর হন। আকবরের উপস্থিতিতে তার পরামর্শে যুদ্ধের মোড় ঘুরে যায়। মঙ্গলরা পাটনা ও হাজিপুর অধিকার করতে সক্ষম হয়। দাউদ রাজধানী তাড়াই চলে আসেন। তিনি তার সম্পদ নিয়ে শ্রী হরিকে যশোরে পাঠিয়ে দেন। আকবর দিল্লি ফিরে যান। তিনি রাজা তোডর মল্লকে সেনাপতি মুলিম খানের সাহায্যে রেখে যান। মুনিম খান ও তোডর মল্ল দাউদের রাজধানী তাড়া অধিকার করলে দাউদ উড়িষ্যায় গিয়ে আশ্রয় নেন। দাউদের সেনাপতিরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মোগলরা দাউদের বিরুদ্ধে শেষ দুইটি যুদ্ধে জয়লাভ করে বিহার উড়িষ্যা দখল করে। বাংলা বিহার উড়িষ্যা 1575 খ্রিস্টাব্দে 3 মার্চ তারিখে তুকারাই বা মোগল মারির যুদ্ধ, তৃতীয়টি 76 খ্রিস্টাব্দে 12 জুলাই তারিখের রাজমহলের যুদ্ধ। তুকারাই বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মদিনীপুর জেলার একটি গ্রাম। মোগলমারি তুকারাইয়ের 8 মাইল উত্তরে অবস্থিত আরেকটি গ্রাম। এই 8 মাইল ব্যাপী বিস্তৃত হওয়ায় উভয় গ্রামের নামানুসারে পরিচিতি লাভ করে। এই যুদ্ধ এত মোগল সৈন্য ক্ষয় হয় যে যুদ্ধের স্থানটি মোগলমারি নামে পরিচিত হয়েছে। আফগানরা এমন বীরবিক্রম যুদ্ধ করে যে যুদ্ধ শেষে হাতাহাতিতে পরিণত হয়। মুনিম খান নিজে আহত হন। অনেক যুদ্ধের পরেও আফগানরা টিকতে পারল না। দাউদের অনেক সৈন্য হতাহত হয়। দাউদ নিজে কটকে পলায়ন করেন এবং মুনিম খানের নিকট সন্ধির প্রস্তাব দেন। বৃদ্ধ এবং যুদ্ধে ক্লান্ত মুনিম খানও সন্ধি করতে রাজি হন। সন্ধির শর্ত মতো দাউদ খান কররানী সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করেন। বিনিময়ে মোগল সম্রাট দাউদকে সমস্ত সামন্তরূপে উড়িষ্যা শাসন করার দায়িত্ব দেন। এটা কটকের চুক্তি নামে খ্যাত। দাউদের কররানী চুক্তি স্বাক্ষর হলেও আফগান সামর্থ্য ও সেনানায়করা তা মানতে রাজি হল না। তারা ত্রিদিকে ছড়িয়ে যে যেখানে পারে মোগলদের বাহাইতে থাকে। বর্ষাকালে আফগানদের আরও সুবিধা হয়। মোগলরা তখনও বাংলা নদী নালার সাথে পরিচিত ছিল না, তাই বর্ষাকালে আফগানদের অতর্কিত আক্রমণে মোগল সৈন্যরা বেকায়দায় পড়ে যায়। ঘাটে ঘাটে অনেক আফগান সৈন্য জড়ো হলে তাদের দমনের জন্য সেনাপতি মুনিম খান তাড়া থেকে রাজধানী গৌড়ে সরিয়ে নেন। কিন্তু গৌড়ের আবহাওয়া তখন অত্যন্ত দূষিত ছিল। অনেক মোগল সৈন্যের উপস্থিতিতে আবহাওয়া আরও বেশি দূষিত হয়ে পড়ে এবং গৌড়ে মহামারী দেখা দেয়। অনেক মোগল সৈন্য প্রাণ হয়। সেনাপতি মুনিম খান অবস্থা বেগতিক দেখে গৌড় থেকে তারাই ফিরে আসেন, কিন্তু ফিরবার মাত্র 10 দিন পরে 1575 খ্রিস্টাব্দের 23 অক্টোবর তারিখে তিনি মহামারীর কবলে পড়ে মৃত্যুমুখে পতিত হন। মুনিম খানের মৃত্যু সংবাদ শুনে আফগানরা দ্বিগুণ উৎসাহে মোগলদের বিরুদ্ধে দাঁড়ায়। প্রথমে মুনিম খানের মৃত্যুর পর সেনাপতি কে হবে এই প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, তাই তারা আফগানদের ঐক্যবদ্ধ হয়ে বাধা দিতে অক্ষম হয়। এতদিন পর্যন্ত আফগানরা বিচ্ছিন্ন হয়ে মোগলদের বিরোধিতা করেছিল, এখন তাদের মধ্যে ঐক্য ফিরে আসে। মুনিম খানের মৃত্যুতে দাউদ খানও নতুন উৎসাহ নিয়ে মোগলদের বিরুদ্ধে তৎপর হন এবং ভদ্রকের মোগল সেনাপতিকে হত্যা করেন। পার্শ্ববর্তী অন্যান্য মোগল সেনাপতিরা ভয়ে পালিয়ে গিয়ে দৌড়ে আশ্রয় নেয়, অর্থাৎ দাউদ কররানী কটক চুক্তি ভঙ্গ করে মোগলদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা করেন। আফগানরা তেলিয়াগড় গিরিপথ বন্ধ করে দেয় যাতে মোগল বাহিনী এই পথে যাতায়াত করতে না পারে। মুনিম খানের মৃত্যু সংবাদ পেয়ে আকবর খান জাহানকে বাংলার সেনাপতি দায়িত্ব দিয়ে পাঠান। রাজা তোডর মল্ল খান জাহানের সঙ্গে আসেন। খান জাহান রাজমহলে পৌঁছে দেখেন যে দাউদের আফগান সৈন্যরা রাজমহলে সৈন্য সমাবেশ করে তাদের যাত্রাপথে বন্ধ করে দিয়েছে। খান জাহানও রাজমহলে শিবির স্থাপন করেন। উভয় পক্ষ প্রায় 5 মাস সামনাসামনি অবস্থান করে। উভয় পক্ষ ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু কোনো পক্ষ প্রতিপক্ষকে সম্মুখ আক্রমণ না করে সময় কাটাতে থাকে। মোগল সেনাপতি খান জাহান এই অবসরে 2 জন নেতৃস্থানীয় আফগান কর্মকর্তাকে নিজ দলে ফিরিয়ে ফেলেন। এরা হলেন কাতলু খান এবং শ্রীহরি। শেষ পর্যন্ত 12 জুলাই 75 তারিখে যুদ্ধ হয়। দাউদ কররানী প্রাণপণ যুদ্ধ করেন কিন্তু পরাজিত হয়ে পলায়ন করেন, কিন্তু তার ঘোড়া কাদায় আটকে পড়ায় তিনি বন্দী হন। তাকে খান জাহানের নিকট নিয়ে যাওয়া হলে তিনি সন্ধির কথা বলেন। খান জাহান দাউদের অল্প বয়স এবং সুন্দর চেহারা থেকে সন্ধি করতে রাজি ছিলেন, কিন্তু অন্যান্য মোগল সেনানায়করা দাউদের মৃত্যুদণ্ড দাবি করেন। দাউদকে মৃত্যুদণ্ডে হত্যা করা হয়। তার মস্তক ছিন্ন করে আকবর নিকট পাঠানো হয়। বিশ্বখ্যাত পুরস্বরূপ কতলু খান উড়িষ্যা এবং শ্রীহরি যশোরের শাসন ভাল লাভ করেন। এই শ্রীহরি যশোর রাজা প্রতাপাদিত্যের পিতা। দাউদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় আফগান সালতানাত শেষ হয়। সুলতানি আমার সমাজ ও সভ্যতা।
বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে নতুন উপাদান যুক্ত হয় এবং বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। এতদিন পর্যন্ত বাংলার লোকজন ছিল বৌদ্ধ এবং হিন্দু। মুসলমানরা নিয়ে আসে নতুন একটি ধর্ম ইসলাম, যার সঙ্গে বৌদ্ধ বা হিন্দুদের মিলের চেয়ে গড়মিল ছিল বেশি। বিল ছিল না বললেই চলে। মুসলমানরা আসে বিজয় পতাকা নিয়ে, যারা জয় করে তারাই প্রথমে মুসলমান সমাজে প্রতিষ্ঠা লাভ করে। আর বিজয়ীরা ছিল তুর্কিরা প্রায় 3 বছর ধরে শাসকের মর্যাদা লাভ করে। তুর্কিদের মধ্যে আবার প্রথমে খলজিরা বাংলায় আধিপত্য বিস্তার করে। খলজিদের পরে আসে ইলবরি তুর্কি এবং তুগলকরা। ইলিয়াস শাহিরাও তুর্কি ছিল, কিন্তু তারপরে হাবশি এবং হাবশাদের পরে সৈয়দ বংশের সুলতানেরা শাসন ক্ষমতা দখল করে। সুলতানি আমলে সকলের শেষে ক্ষমতাশালী হয় আফগানেরা। আফগানদের পতনের সঙ্গে সঙ্গে মোগল শাসন প্রতিষ্ঠিত হয়। অতএব সুলতানি আমলে বাংলাদেশে তুর্কি, হাবশি, সৈয়দ এবং আফগানরা শাসন করে। অতএব মোটামুটিভাবে বলতে গেলে সুলতানি আমলে বাংলাদেশে তুর্কিরা প্রাধান্য বিস্তার করে, হাবশিরা মাত্র অল্প সময় ক্ষমতাসীন থাকে। তাছাড়া তাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার সংবাদও পাওয়া যায়। সৈয়দরা অর্ধ শতাব্দীরও কম সময় রাজত্ব করে। আফগান রাজত্ব করে মাত্র 38 বছর, কিন্তু তবুও পাক মোগল আমলের আফগানরা প্রাধান্য বিস্তার করে, কারণ উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে মোগলদের দ্বারা বিতাড়িত আফগানরা বাংলাদেশে এসে তাদের বস্তি বিস্তার করে। উপরে মুসলমানদের জাতিগত এবং গোত্রগত বিভেদের কথা বলা হলো। মুসলমান শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে শাসকদের সহযোগী লোকেরাও এখানে আসে, কারণ দেশ জয় করে তাতে সুশাসন প্রবর্তন জরুরি হয়। ওই জন্য যোদ্ধাদের সঙ্গে বিদ্বান, পেশাধারী, স্থপতি, প্রকৌশলী, প্রশাসক এবং কারিগরদেরও এই দেশে আসতে হয়। প্রত্যেক পেশার লোকেরা তাদের জীবিকার তাড়নায় আসে। তাছাড়া সমসাময়িক কালে মধ্য এশিয়ায় মঙ্গলদের অত্যাচার টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে দিল্লি সাম্রাজ্যে বা বাংলাদেশে আসে। এই জন্য দেখা যায় যে বিদ্বান লোকেরা নতুন বিজিত এলাকায় আসে। বাংলায় সমসাময়িক ইতিহাসের অভাবে এদের নাম অধিক সংখ্যায় পাওয়া যায় না, তবে শিলালিপিতেও বেশ কিছু বিদ্বান লোকের বিভিন্ন পেশা প্রশাসনের সাথে সম্পৃক্তদের নাম পাওয়া যায়। মুসলমান বিদ্বান লোকেরা, বিশেষ করে সুফিরা, এখানে আসার প্রমাণ বেশি পাওয়া যায়। এদের মধ্যে যারা বিদ্বান ও শিক্ষিত শ্রেণীর লোক, তাদের আলেম, শায়েখ, সৈয়দ নামে অভিহিত করা যায়। তারা দেশের শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার বা অনুরূপ কাজে লিপ্ত থাকতো। তারা সুলতানদের নিকট থেকে বৃত্তি, পুরস্কার, জায়গিতে লাভ করে দেশের তাদের পেশা নির্বিঘ্নে চালিয়ে যেতেন। যারা প্রশাসনিক কাজে নিযুক্ত থাকতো তারা খান, উমরা, মালিক, সদর ইত্যাদি রূপে পরিচিত হতো। তারা বৃত্তি, পুরস্কার, জায়গির বা নগদ বেতন লাভ করতেন। সুলতানি আমলে মুসলমানদের মধ্যে এরাই ছিলেন অভিজাত শ্রেণী। তারা ছিলেন মুসলিম শাসনের স্তম্ভ, ধারক, বাহক। প্রাথমিক যুগে এরা ছিলেন প্রায় সবাই বহিরাগত। পরে তাদের পুত্ররা তাদের স্থলাভিষিক্ত হতেন। অভিজাত শ্রেণীর মধ্যে আরব এবং পারস্য দেশ থেকে আগতদের সংখ্যাও ছিল বেশি। সৈয়দ সুলতানরা আরব ছিলেন বলে মনে করার পক্ষে যুক্তি আছে। তাছাড়া অনেক আরব ধর্ম প্রচারের জন্য আসেন বলে প্রমাণ পাওয়া যায়। পারস্য থেকে আগত মুসলমানরা শিক্ষা দীক্ষায় উন্নত ছিল। তাদের ফার্সি ভাষায় মুসলমান আমলে অফিসের এবং আদালতের ভাষারূপে গ্রহণ করা হয়। ফার্সি শিক্ষা বহুলভাবে প্রচলিত ছিল। তাছাড়া সুফিদের মধ্যে অনেকেই পারস্য থেকে আসেন। অতএব প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবীরাও তুর্কি, আরবি, ইরানি ছিলেন। সুলতানি আমলে দাসপ্রথা প্রচলিত ছিল। দাসরা শিক্ষা দীক্ষা লাভ করে সমাজের উচ্চ স্তরে অবস্থান নিতে পারতেন। তুর্কি দাসেরা দিল্লিতে যেমন সুলতান হতে পারতেন, বাংলাদেশের দাসরা সুলতানের মর্যাদা উন্নীত হওয়ার প্রমাণ পাওয়া যায়। দাসরাও শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে অভিজাত শ্রেণীতে স্থান পেতেন। সুলতানি আমলে বহিরাগত মুসলমানেরা সকলে স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে আসতেন না। যারা একা আসতেন তারা এই দেশে রমণীদের পানি গ্রহণ করতেন। এই বিবাহের ফলে জন্মগ্রহণ করা ছেলে মেয়েরা মুসলমানই হতো। ইসলামী ধর্মান্তরিত হওয়া বা বিয়ে শাদীর ফলে মুসলমান হওয়া লোকদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ ছিল না। তারা পিতার সামাজিক মর্যাদা লাভ করতেন। এইরূপ একাধিক প্রমাণ রয়েছে যে তারা গভর্নর বা প্রাদেশিক শাসকের পদও লাভ করেন, যদি ধর্মান্তরিত হয়ে জালালউদ্দিন মুহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। এরপর আসে সমাজের নিম্ন স্তরের হিন্দু বৌদ্ধ ধর্মান্তরিত লোকেরা। সেন আমলে নিম্ন শ্রেণীর হিন্দুরা এবং বৌদ্ধরা ব্রাহ্মণদের অত্যাচারে নিষ্পেষিত হতো। হিন্দুদের ছিল বর্ণ বৈষম্য বা জাতিভেদ প্রথা, সেখানে শুদ্ধদের কোনো অধিকার ছিল না। কিন্তু মুসলমানরা জাতিভেদ প্রথা মানত না। উচ্চনীতি সকল মুসলমান সমান অধিকার ছিল। তাদের ধর্মীয় সামাজিক বৈষম্য ছিল না, অর্থনৈতিক প্রভেদ ছিল। ইসলামের বড় বৈষম্যহীন সমাজের প্রতি আকৃষ্ট হয়ে অনেক নিম্ন শ্রেণীর হিন্দু ইসলাম গ্রহণ করতে উদ্যত হয়। বৌদ্ধরা মুসলমানের তানগন্তা রূপে গ্রহণ করেন। তারা মনে করে যে বৌদ্ধদের অত্যাচার, ব্রাহ্মণদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য মুসলমানরা তাদের অবতার রূপে অবতীর্ণ হয়েছে। বৌদ্ধরা এই বিষয়ে ধর্মপূজা বিধান নামে একটি বই লিখে ফেলে। এভাবে ধর্মান্তরিত মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এই সকল ধর্মান্তরিতরা তাদের পিতামহের পেশা গ্রহণ করিত। সমসাময়িক বাংলা সাহিত্যে এরূপ কিছু নিম্ন শ্রেণীর পেশা এবং পেশাজীবীর কথা পাওয়া যায়, যেমন গোলা, জোলা, মোটা কাপড় প্রস্তুতকারক, মুকেরি, বলদের পিঠে জিনিস নিয়ে যারা ফেরি করে, পিঠারি, সানাকার, তাঁত নির্মাতা, হাজাম, তিরকর, কাগজি, দর্জি, কাবাড়ি, মৎস্য বিক্রেতা, বেন্টা, মরণকারী, রংরেজ, যে রং লাগায়, কষাই ইত্যাদি। এরা মুসলমান হয়ে পিতৃ পেশা ছেড়ে দেয়নি। মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলে হিন্দু সমাজ বেকায়দায় পড়ে যায়। শক এবং হুনদের মতো মুসলমানরা হিন্দু সমাজে বিলীন হয়ে যায়নি। হিন্দু সমাজ ছিল ধর্মকেন্দ্রিক। তাদের শিল্প সাহিত্য সব কিছু ধর্মের প্রভাবে বলে গড়ে উঠেছে। তাদের জাতিভেদ প্রথা সমাজকে কলুষিত করত। নিম্ন শ্রেণীর লোকেরা অত্যাচারিত ও নিগৃহীত হতো। বৈষম্যহীন ইসলাম ধর্মের প্রতি তাই আকৃষ্ট হয়ে হিন্দুরা, বিশেষ করে নিম্ন শ্রেণীর হিন্দুরা ইসলাম গ্রহণ করতে থাকে। হিন্দুদের ইসলাম গ্রহণ বন্ধ করার জন্য হিন্দু সমাজপতিরা প্রাথমিকভাবে যে ব্যবস্থা নেন তা হলো তাদের সামাজিক আইন কানুনে কড়াকড়ি আরোপ করা। এতে ফল হয় উল্টা। আইন কানুন, বিধি নিষেধের কষণে বাঁধন কষণে হিন্দু সমাজের সমূহ ক্ষতি হয়। উদাহরণস্বরূপ, খাদ্য বা পানির স্পর্শ, রসুন পেঁয়াজের গন্ধ। কোনো কারণে মুসলমানরা খাদ্য পানি স্পর্শ করলে অথবা মুসলমানদের রন্ধনশালায় রসুন পেঁয়াজের গন্ধ হিন্দুর নাকে ঢুকলে তাদের জাতি নষ্ট হতো। অনেক কিংবদন্তিতে হিন্দুদের এইভাবে জাতি নষ্ট হওয়ার প্রমাণ পাওয়া যায়। ইহা ছাড়া জাতি দুষ্ট, ক্রিয়া দুষ্ট, স্বর্গ দুষ্ট ইত্যাদি কথা পাওয়া যায়। সমাজপতিরা এভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করলে ধর্মান্তকরণ বাড়ল, বই কমল না। কিন্তু 16 শতকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচন্দ্রদেবের আবির্ভাবের ফলে অবস্থা কিছু পরিবর্তন হয়। সেজন্য জাতিভেদ প্রথা তুলে দেন এবং হিন্দু ধর্মান্তকরণ হওয়া থেকে রক্ষার চেষ্টা করেন।
হিন্দু সমাজে ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ এই তিন জাতির প্রাধান্য ছিল। শূদ্ররা ছিল সমাজের একেবারে নিম্ন স্তরে, অস্পর্শ এবং নিগৃহীত। ব্রাহ্মণেরা আবার নানা শ্রেণীতে বিভক্ত ছিলেন। ব্রাহ্মণদের একদল ছিলেন সাত্ত্বিক ও বিদ্বান, বেদ পুরাণ প্রভৃতিতে শাস্ত্রে তাদের অগাধ পাণ্ডিত্য ছিল। শিক্ষার্থীগণ তাদের নিকট থেকে বিদ্যা লাভ করত। অবশ্য মূর্খ বিপ্রেরও অভাব ছিল না। ব্রাহ্মণদের মধ্যে থেকে আবার শ্রেণীবিভাগ এবং কৈরণ্য প্রথা ছিল। কুলীনদের বাসস্থানের নাম অনুসারে তাদের পরিচয় হতো। কায়স্থরা লেখাপড়া জানতো, তারা মোটামুটিভাবে লেখক শ্রেণী। ছোটখাটো ব্যবসা, অন্যান্য পেশা এবং কৃষিকাজ তাদের তৎপর ছিল। বৌদ্ধ ছিল কবিরাজ বা চিকিৎসক, তাদের আয়ুর্বেদ শাস্ত্রে পাণ্ডিত্য ছিল। ওষুধ অর্থাৎ ঝাঁটিকা, বটিকা, পাচন ইত্যাদি সেবনের ব্যবস্থা করা ছাড়া বৈদ্যরা প্রয়োজন বোধে ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রে সাহায্য নিত। চিকিৎসা বৈদ্যদের প্রধান বৃত্তি হলো তারা অন্যান্য স্বাস্থ্য পারদর্শী ছিল। এছাড়া যাদের নাম পাওয়া যায় তারা হলো বণিক, স্বর্ণকার, কাশারি, শাখারি, গোয়ালা, তাম্বুলি, তিলি, তাঁতি, মালাকার, ওয়ালা, নাপিত, বারুই, কামার, কুমার, ময়রা, যোগী, চাষি, কৈবর্ত, জেলে, শেকরা, জুতার, ধপ্পা, চড়াল, বাদনি, হাড়িডোম, মুড়ি, সূচি ইত্যাদি। মুসলিম বিজয়ের সাথে সময়ে উচ্চবর্ণের হিন্দুরা শঙ্কিত হয়ে পড়ে। ব্রাহ্মণরা বুঝতে পারে যে তাদের স্বার্থ মুসলিম বিজয়ের ফলে বিঘ্নিত হবে। এই কারণে লক্ষণ সেনের দরবারে ব্রাহ্মণ পণ্ডিতেরা যেদিকে পারে পালিয়ে যায়। আচ্ছা, কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে সকলে বুঝতে পারে যে বিজয়ের সময় যুদ্ধ বিগ্রহের ধকল কেটে গেলে শাসন প্রতিষ্ঠায় বিজিত সকলে সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মুসলমান শাসকেরা নৌবাহিনী গঠন করতে স্থানীয় মাঝি মোল্লা, পাইক ইত্যাদি সাহায্য নেয়। রাজস্ব প্রশাসনে বরাবরই প্রাচীন অভিজ্ঞ কর্মচারী সাহায্য নিতে হয়। রাস্তাঘাট এবং অন্যান্য প্রতিষ্ঠানাদি নির্মাণেও স্থানীয় কারিগর, কুলি মজুরির প্রয়োজন হয়। এই সকল কারণে শাসক শাসিতের মাঝে আস্থাভাব ফিরে আসে। হিন্দুরা প্রশাসনে অংশগ্রহণ করে ধীরে ধীরে উচ্চ রাজপদ লাভ করে। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের বাংলা আক্রমণ কালে স্থানীয় পাইকরা ইলিয়াস শাহকে যুদ্ধে সহযোগিতা করে। সহদেব নামক একজন হিন্দু সেনাপতি ইলিয়াস শাহকে সাহায্য করেন বলে প্রমাণ পাওয়া যায়। ফিরোজ শাহ বাংলা আক্রমণ করে যে নিশান বা প্রচারপত্র ঘোষণা করেন তাতে তিনি মুসলমানদের সঙ্গে সঙ্গে হিন্দুদের সাহায্য কামনা করেন। ফিরোজ শাহ নিশানের জমিদার, মোকদ্দম, সন্ন্যাসী, শাহী এবং তাদের অনুসারী অনুচরদের উদ্দেশ্য করে বলেন যে যারা তাকে সমর্থন করবে তিনি তাদের জমি, পারিশ্রমিক, বেতন ইত্যাদি বৃদ্ধি করবেন। এভাবে মুসলিম বিজয়ের 100 বছরের মধ্যে মুসলমানদের সঙ্গে সঙ্গে হিন্দুরা এমন প্রভাবশালী হয়ে উঠে যে দিল্লি সুলতান ফরমান জারি করে তাদের সাহায্য কামনা করতে বাধ্য হন। কিছুদিন পরে হিন্দুরা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে এবং রাজা গণেশ ইলিয়াস শাহী সুলতানদের উৎখাত করে নিজের সিংহাসন দখল করতে সক্ষম হন। গণেশের ক্ষমতা ক্ষণস্থায়ী হয়, কিন্তু হিন্দুদের উচ্চ রাজপদ লাভ করা অব্যাহত থাকে। হোসেন শাহী আমলে অনেক হিন্দু উচ্চপদস্থ কর্মকর্তার নাম পাওয়া যায়। মুসলিম ও অমুসলিম উভয় সমাজ শিক্ষার এবং বিদ্যা লাভের ব্যবস্থা ছিল। মুসলমান শাসকেরা প্রথম থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা নির্মাণ করার কথা সমসাময়িক ইতিহাস তাবাকাতে নাসিরিতে পাওয়া যায়। মসজিদ শুধু নামাজের স্থান ছিল না, মসজিদে বিদ্যার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা ছিল। তবে মসজিদ থেকে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো এবং মাদ্রাসায় উচ্চ শিক্ষার ব্যবস্থা ছিল। শিলালিপিতেও বিভিন্ন সুলতান কর্তৃক মাদ্রাসা স্থাপনের উল্লেখ আছে। প্রাথমিক শিক্ষায় অক্ষরজ্ঞান দেওয়া, পবিত্র কোরআন পাঠ, নামাজ ও ইসলামের আবশ্যকরণের সম্পর্কে জ্ঞান দেওয়া হতো। মুসলমানদের জন্ম এবং মৃত্যু মোটামুটি ধারণা প্রাথমিক শিক্ষায় দেওয়ার ব্যবস্থা ছিল। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরবি, ফার্সি সাহিত্য, হাদিস, কোরআন, ফেকা, আইন ইত্যাদি সকল বিষয়ে পড়ার ব্যবস্থা ছিল। তাছাড়া দর্শন, চিকিৎসা বিদ্যা, ইতিহাস ইত্যাদি বিষয়ে শিক্ষার জন্য কোনো কোনো মাদ্রাসায় আলেম ও পণ্ডিত ব্যক্তিদের নিয়োগ করা হতো। যে সকল মাদ্রাসা নির্মাণের কথা উল্লেখ করে শিলালিপি আবিষ্কৃত হয়েছে সেই শিলালিপিতে বিশেষ করে উচ্চতর শিক্ষার কথা বলা হয়েছে। শিলালিপিতে কোনো কোনো সুলতান ও উচ্চপদস্থ কর্মচারীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী রূপে চিহ্নিত করা হয়েছে। অমুসলিমদের জন্যও শিক্ষা ব্যবস্থা ছিল। তাদের জন্য ছিল পাঠশালা ও চতুষ্পাঠী। পাঠশালা প্রাথমিক শিক্ষার জন্য, কিন্তু চতুষ্পাঠীতে উচ্চ শিক্ষার ব্যবস্থা ছিল। অক্ষর জ্ঞান ছাড়াও পাঠশালায় ভূমি সংক্রান্ত জ্ঞান, যেমন জমির মাপ, রাজস্বের হিসাব বা সাধারণ দৈনন্দিন ও ব্যবসা সংক্রান্ত হিসাবপত্র ও শিক্ষা দেওয়া হতো। চতুষ্পাঠী বা উচ্চ শিক্ষা কেন্দ্রে সাহিত্য, স্মৃতি, শ্রুতি, ন্যায় ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। নবন্যায় ও স্মৃতিশাস্ত্রের চর্চার জন্য সেকালে নবদ্বীপ আক্রান্ত অত্যন্ত বিখ্যাত ছিল। সংস্কৃত ভাষা ও বিভিন্ন শাস্ত্রের পণ্ডিত ছাড়া অনেক কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেন। এই সকল পণ্ডিতেরা ও কবির মুসলমান সুলতানদের নিকট থেকে পুরস্কার, উপাধি এবং পৃষ্ঠপোষণ লাভ করতেন। শাসন ব্যবস্থা। সুলতানি আমলে বাংলা নামের উৎপত্তি হয়। প্রাচীন আমলে বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন উত্তরবঙ্গ বরেন্দ্র, পশ্চিমবঙ্গ রাঢ়, পূর্ববঙ্গ বঙ্গ নামে পরিচিত হতো। মুসলিম আমলের প্রথম 150 বছরে এই নামগুলো মোটামুটিভাবে প্রচলিত থাকলেও এই সময় লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও প্রাধান্য লাভ করে। এই স্থানগুলো আঞ্চলিক শাসন কেন্দ্রে পরিণত হয়। সুলতান শামসুদ্দিন ইলিয়াস সর্বপ্রথম 1353 খ্রিস্টাব্দে সারা বাংলাদেশ জয় করে একক শাসনাধীনে আনেন এবং সেই থেকে সারা বাংলাদেশের নাম হয় বাংলা। ইলিয়াস শাহের সময় থেকে মুসলিম সুলতানেরা বাংলার সুলতানে পরিণত হন। বাংলার সুলতানেরা সার্বভৌম ছিলেন। বখতিয়ার খলজি লখনৌতি জয় করে সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ বিন সামের মোহাম্মদ ঘড়ি নামে মুদ্রা জারি করেন, অর্থাৎ তিনি মোহাম্মদ বিন সামের সার্বভৌমত্ব মেনে নেন। এরপরে মুসলমান সুলতানরা কিছুদিন ইসলাম ও মুসলমানদের সাহায্যকারী বা এরূপ উপাধি নিতেন। কোনো কোনো সুলতান আব্বাসী খলিফাদের নামে তাদের মুদ্রায় উৎকীর্ণ করতেন। এমনকি 1258 খ্রিস্টাব্দে আব্বাসী খেলাফতের অবসান হলে তারপরে বাংলার কোনো কোনো সুলতান শেষ আব্বাসী খলিফা আল মুস্তাসিমের নাম মুদ্রায় উৎকীর্ণ করতেন। অতএব বাংলার সুলতানেরা বাংলার মুসলিম রাজ্যকে খেলাফতের অংশরূপে গণ্য করতেন।
যদিও প্রকৃতপক্ষে বাংলার সুলতানরা সার্বভৌম ছিলেন, তারা কারো অধীনে ছিলেন না। ইলিয়াস শাহী সুলতান সিকান্দার শাহ সর্বপ্রথম নিজে খলিফা বা ইমাম উপাধি গ্রহণ করেন। পরে অন্যান্য সুলতানেরাও খলিফা উপাধি নিতেন। সুলতান ছিলেন বাংলার মুসলিম রাজ্যের সর্বময় কর্তা। তিনি আইন প্রণয়ন করতেন, রাজকর্মচারীদের নিয়োগদান করতেন, রাজ্য জয়, যুদ্ধ বিগ্রহ, শান্তি স্থাপন সকল কিছু তার নিয়ন্ত্রণে ছিল। তিনি বিচার বিভাগেরও কর্তা ছিলেন, বিচারকদের নিয়োগ দিতেন এবং কোনো কোনো ক্ষেত্রে নিজে বিচার করতেন। বিভিন্ন শিলালিপি ও মুদ্রায় প্রাপ্ত উপাধি দৃষ্টে মনে হয় সুলতানেরা সাধারণত ইসলামের বিধি বহির্ভূত কোনো আইন প্রণয়ন করতেন না। তাছাড়া ইসলাম ও মুসলমানদের উন্নতি বিধান করাও সুলতানদের দায়িত্ব ছিল বলে মনে হয়। সুলতানি আমলে রাজধানী লখনৌতি, গৌড়, ফিরোজাবাদ, পান্ডুয়া, একডালা এবং তাড়ায় স্থাপিত ছিল। প্রথম প্রায় ৩০০ বছর রাজধানী লখনৌতি এবং ফিরোজাবাদে প্রায় স্থানান্তরিত হতো। হোসেন শাহের সময় রাজধানী ছিল একডালা। সুলাইমান কররানী রাজধানী তাড়ায় স্থানান্তর করেন। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁয়ে। সুলতান রাজপ্রাসাদে দরবারে বসতেন। এখান থেকে শাসন পরিচালনা করা হতো এবং বিদেশি দূত ও বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা করা হতো। সমসাময়িক ইতিহাসের অভাবে প্রশাসনিক সম্পূর্ণ রূপটি পাওয়া যায় না, এমনকি কেন্দ্রীয় সরকারের অফিসার ও বিভাগের নামও পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্রে যে পদবি পাওয়া যায় তা হলো হাজিব, সিলাহদার, সরাবদার, জমাদার, দারবান, দবির খাস, সাকের মালিক বা মালিক, ছত্রী ইত্যাদি। মাঝে মাঝে উজিরের উল্লেখও পাওয়া যায়। রাজ আমাত্রা সাধারণভাবে আমির বা মালিক রূপে অভিহিত হতেন। মধ্যযুগে শাসন ব্যবস্থায় সুলতানের পরেই ছিল উজিরের স্থান। তিনি শাসন কাজে এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে সর্বেসর্বা ছিলেন। এই পদবিগুলো বিচ্ছিন্নভাবে পাওয়া যাচ্ছে বলে সুলতানি আমলে কেন্দ্রীয় সরকারের পূর্ণরূপটি পাওয়া যাচ্ছে না। তবে এতে সন্দেহ নেই যে কেন্দ্রীয় শাসনে বিভিন্ন বিভাগ ছিল এবং বিভাগীয় প্রধান ছিল। উদাহরণস্বরূপ উজির, দবির খাস, প্রাইভেট বা ব্যক্তিগত সচিব, সরলস্কর, সৈন্য বিভাগের অধ্যক্ষ, কোতোয়াল, নগর অধ্যক্ষ, ছত্রী, সুলতান নিরাপত্তা বিভাগের প্রধান, দারবান, প্রাসাদ রক্ষী প্রধান এর উল্লেখ করা যেতে পারে। সুলতানি আমলে রাজস্বের মধ্যে গনিমা, ভূমি রাজস্ব, বাণিজ্য শুল্ক এবং আবগারি শুল্কের উল্লেখ পাওয়া যায়। গনিমা হলো যুদ্ধলব্ধ সামগ্রী বা ধন সম্পদ। প্রথম মুসলিম বিজয়ের সময় গনিমা ছিল আয়ের প্রধান উৎস। গনিমার উপর ভিত্তি করে সুলতানেরা শাসন পরিচালনা করেন। রাজস্বের মধ্যে ভূমি রাজস্ব ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। রাজস্বের পরিমাণ নির্ধারিত থাকতো এবং রাজস্ব সংগ্রাহকের মাধ্যমে রাজস্ব আদায় করা হতো। মাঝে মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বা অন্য কারণে রাজস্বে ঘাটতি দেখা দিলেও মোটামুটিভাবে ভূমি রাজস্ব ছিল নির্ভরযোগ্য এবং নির্দিষ্ট আয়। সাধারণভাবে উৎপাদনের 1/5 ভূমি রাজস্ব রূপে নির্ধারিত হতো। বাণিজ্য শুল্কও আয়ের এত বড় উৎস ছিল। আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর শুল্ক আরোপ করা হতো। এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীরা চট্টগ্রাম এবং সাতগাঁও বন্দরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করত। চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী, আরব এবং পারস্য দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্যে তৎপর ছিল। হোসেন শাহী আমলে পর্তুগিজরা সর্বপ্রথম বাণিজ্য উপলক্ষে বাংলাদেশে আসে। অতএব আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য শুল্কও বৃদ্ধি পায়। বাংলা সাহিত্যে আবগারি শুল্কের যথেষ্ট উল্লেখ পাওয়া যায়। এই শুল্কের মধ্যে ঘাটি, দানি, হাটকর, পথকর, ঘাটকর ইত্যাদির নাম পাওয়া যায়। বাংলাদেশে জিজিয়া কর আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায় না। মুসলমান সুলতানদের শক্তির মূল ভিত্তি ছিল সামরিক বাহিনী। সামরিক বাহিনী দেশ জয় করে এবং এই বাহিনী দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করে এবং দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। সেই কারণে বাংলাদেশের শাসন ব্যবস্থা আধা সামরিক এবং আধা বেসামরিক ছিল। সুলতান নিজেই সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। কোনো কোনো সময়, বিশেষ করে প্রাথমিক যুগে, সুলতানরা নিজ যুদ্ধক্ষেত্রে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিতেন। আবার কোনো কোনো সময় এক একটি যুদ্ধের জন্য পৃথক পৃথক সেনাপতি নিয়োগ করা হতো। রাজারাও যুদ্ধে সেনাপতি নিযুক্ত হতেন। সামরিক বাহিনী 4 ভাগে বিভক্ত ছিল: পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, নৌবাহিনী ও হস্তি বাহিনী। অশ্বারোহী বাহিনী সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। বাংলার ভৌগোলিক অবস্থায় অশ্বারোহী বাহিনী শুষ্ক মৌসুমে এবং উঁচু জায়গায় যুদ্ধে বিশেষ অবদান রাখতে পারত। অশ্বারোহী বাহিনী যে রূপ দ্রুতগতিতে চলাফেরা করতে পারত, অন্য বাহিনীর লোকের সেরূপ পারত না। কিন্তু বাংলাদেশে নৌবাহিনীর প্রয়োজন ছিল অত্যন্ত বেশি। নদীমাতৃক বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় নৌকা ছাড়া যুদ্ধ চলত না। মধ্যযুগে যুদ্ধে হাতির প্রয়োজন ছিল অত্যন্ত প্রয়োজন। বিশাল আকৃতির হাতিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতো এবং যেদিকে যেত ঘুরিয়ে দিত। পদাতিক বাহিনীর সংখ্যায় বেশি ছিল, তারা বেশিরভাগ ক্ষেত্রে সহায়ক ভূমিকা গ্রহণ করত। প্রথম দিকে সামরিক বাহিনীতে শুধু মুসলমানেরা নিয়োগ করা হলেও শেষ দিকে হিন্দুরাও সৈন্যবাহিনী যোগ দিত। সুলতান নিজে বিচার বিভাগের প্রধান হলেও কাজীরাই বিচার করতেন। এজন্য রাজধানীতে এবং প্রত্যেক শহর বা প্রাদেশিক রাজধানীতেও কাজী নিযুক্ত হতো। শরীয়তের বিধান অনুসারে বিচার করা হতো, তবে হিন্দুদের বিচার তাদের শাস্ত্র অনুসারে করা হতো। স্থানীয় বিচার করত গ্রাম্য পঞ্চায়েত। সুলতান শুধু গুরুত্বপূর্ণ মোকদ্দমার, বিশেষ করে রাজদ্রোহ এবং ধর্মদ্রোহ বিষয়ে বিচার করতেন। কাজীরা কোনো ব্যাপার সিদ্ধান্ত দিতে অপারগ হলে সুলতান নিজেই সেই ব্যাপারে বিচার করতেন। কোনো কোনো সুলতান ন্যায় বিচারের প্রতি এতই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি সুলতান নিজেই কাজীর বিচারে উপস্থিত হয়ে কাজীর বিচার মেনে নেন। মুসলমান আমলে দেশ রক্ষা এবং রাজস্ব আদায় ছাড়াও অন্যান্য ব্যাপারে সুলতান হস্তক্ষেপ করতেন না। গ্রাম ছিল স্বায়ত্তশাসিত। গ্রামের পঞ্চায়েত গ্রামের শান্তি রক্ষার এবং সামাজিক ক্রিয়াকলাপের ভার নিত। সামাজিক ব্যাপারে সামাজিক আইন বলবৎ ছিল। বিশেষ করে হিন্দুদের সামাজিক ব্যাপারে হিন্দু আইন প্রচলিত ছিল। শাসন কাজের সুবিধার জন্য বাংলাদেশ কয়েকটি প্রদেশ বা আঞ্চলিক ইউনিটে বিভক্ত ছিল। সমসাময়িক শিলালিপি ও মুদ্রায় ইকতা
আরসা, ইকলিম, খিত্তা, শাহর ও থানা ইত্যাদির নাম পাওয়া যায়। প্রথম মুসলিম বিজয়ের পর মুসলিম রাজ্য কয়েকটি ইকরায় ভাগ করে প্রত্যেক ভাগের সুশাসনের জন্য একজন করে মুক্তা নিয়োগ করা হতো। মুক্তা দেশ রক্ষা, প্রশাসন, রাজস্ব আদায় ইত্যাদির ভারপ্রাপ্ত হতেন। আরসাকে বর্তমানকালের জেলা এবং ইকলিমকে বিভাগের সঙ্গে তুলনা করা হয়। খিত্তা হচ্ছে সুরক্ষিত নগর এবং শহর, অর্থ নগর রক্ষিত বা অরক্ষিত। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন মতো থানা স্থাপন করা হতো। বর্তমানকালের থানা প্রশাসন তখন থেকে শুরু হয়। দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুগলক শাসন কার্যের সুবিধার জন্য বাংলাদেশকে তিনটি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন: লখনৌতি, সাতগাঁও, সোনারগাঁও। এই ইউনিটগুলো প্রদেশের সাথে তুলনা করা যায়। লখনৌতিকে মোটামুটিভাবে উত্তরবঙ্গ, সাতগাঁওকে পশ্চিমবঙ্গ, সোনারগাঁওকে পূর্ববঙ্গের সাথে পরিচিতি দেওয়া যায়। শেরশাহ বাংলাদেশের সরকার রূপে 19টি ইউনিটে ভাগ করেন। প্রশাসনিক সুবিধার জন্য এইরূপ ছোট ছোট ইউনিট তৈরি করা হয়। মোগল সম্রাটেরা বাংলাকে একটি সুবা বা প্রদেশে পরিণত করলেও শেরশাহের প্রবর্তিত সরকার রাজস্ব আদায়ের ইউনিট রূপে গণ্য হতো। বাংলার কোনো কোনো এলাকায় সামন্তদের অস্তিত্ব ছিল। সামন্তরা একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দেওয়ার অঙ্গীকারে সামন্ত প্রধানের দায়িত্ব পালন করত। প্রয়োজনীয় উপাদানের অভাবে সুলতানি আমলে বাংলাদেশের শাসন ব্যবস্থার ইতিহাস রচনা করা সহজ হয়, তবে প্রাপ্ত উপকরণের ভিত্তিতে প্রশাসনের রূপরেখা আলোচিত হলো। স্থাপত্য শিল্প। বাংলার মুসলমানেরা একটি উল্লেখযোগ্য অবদান স্থাপত্য শিল্প। মুসলমানেরা মসজিদ নির্মাণ করেন সবচেয়ে বেশি, তাছাড়া সমাধি ভবন, পুল এবং মাদ্রাসা ভবন নির্মাণ করেন। মুসলিম ছেলেমেয়েরা মসজিদে প্রাথমিক শিক্ষা লাভ করতো, অর্থাৎ মসজিদে মাদ্রাসার কাজ চলতো, তাই প্রাপ্ত ভবনগুলোতে মাদ্রাসার সংখ্যা কম। কিছু কিছু মাদ্রাসা ভবন নির্মাণের কথা শিলালিপিতে পাওয়া যায়। বাংলাদেশে মুসলিম স্থাপত্য শিল্পের কিছু বিশেষত্ব রয়েছে। প্রথমত, মুসলিম নির্মিত ভবনগুলো ইটের নির্মিত। বাংলাদেশে পাথর বেশি পাওয়া যায় না। উত্তর ভারত থেকে পাথর আমদানি ব্যয় সাপেক্ষ এবং কষ্টকর ছিল, তাই এখানে পাথরের ব্যবহার কম। শুধু স্তম্ভ এবং কোনো কোনো ভবনে প্রাচীরের বাইরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পাথর ব্যবহার করা হয়। ইটের গাঁথনির জন্য চুন সুরকি ব্যবহার করা হতো। দ্বিতীয়ত, বাংলাদেশের আবহাওয়া উত্তর ভারতের আবহাওয়া থেকে ভিন্ন। বাংলাদেশে বৃষ্টিপাত বেশি, তাই বৃষ্টির পানি আবদ্ধ হয়ে ভবনে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হতো। বাংলাদেশে সাধারণ বাঁশের খুঁটি, বেড়া এবং ঘরের চাল দিয়ে তৈরি হতো। এই ঘরগুলো দোচালা এবং চারচালা হতো, তবে ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য রেখে দোচালা ঘরই সংখ্যায় বেশি ছিল। বাংলা সাধারণ নির্মাণ সামগ্রী বাঁশ এবং খড় বা শন, কিন্তু পাকা ইটের নির্মিত ভবন ও সনাতন প্রজাতির বাঁশ ঘরের নির্মিত ভবনের অনুকরণে নির্মিত হতো। দোচালা ঘরের দুই প্রান্তে একটু নিচু করে উপরে উঁচু করা হতো, অর্থাৎ চাল বাকিয়ে বৃষ্টির পানি যেন সহসা গড়িয়ে নিচে পড়ে যায় সেই অবস্থা করা হতো। এই দোচালা ভবনের অনুকরণে ইটের নির্মিত ভবনও সরল রেখার পরিবর্তে খড়ের চালের ন্যায় বাকিয়ে দেওয়া হতো। চৌচালা ঘরে চারিকোণে যেমন শক্ত ও মজবুত বাঁশের খুঁটি লাগানো হতো, ইটের ভবনেও চারিকোণে 4টি ইটের স্তম্ভ বা অট্টালক বা টাওয়ারের আকারে নির্মিত হতো। দুটি বাঁশ অল্প দূরত্বে পুঁতে মাথা নুইয়ে দিলে যে আকৃতি ধারণ করে, ইট এবং পাথরের স্তম্ভের উপর গঠিত খিলানগুলো সেই অনুকরণে নির্মিত হতো। তৃতীয়ত, দেওয়ালে নির্মাণে বিশেষ অংশ সামনে বাড়িয়ে বা পিছনে হটিয়ে বৈচিত্র্য সৃষ্টি করা হতো এবং দেওয়ালের গায়ে নানা রকম নকশা করা হতো। প্রথম প্রথম হিন্দু আমলের অনুকরণে একখণ্ড পাথরের স্তম্ভ নির্মাণ করা হতো, কিন্তু পরে এটার পরিবর্তন হয়। হিন্দুরা মন্দিরের গায়ে মনুষ্য মূর্তি খোদাই করত, কিন্তু ইসলামী মূর্তি গঠন নিষিদ্ধ হওয়ায় মুসলমানরা তাদের নির্মিত ইমারত ভবনের গায়ে, অর্থাৎ দেওয়ালে নানারূপ জ্যামিতিক নকশা বা লতাপাতা খোদাই করে সৌন্দর্য বৃদ্ধি করত। চতুর্থ, মুসলিম স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য ছিল খিলান। মুসলমানদের খিলান হিন্দু আমলের খিলানের চেয়ে ভিন্ন ছিল। খিলান নির্মিত হতো ইটের উপর ইট বসিয়া, কিন্তু ইট বসাবার প্রক্রিয়া ছিল দুই আমলে দুই রকম। সাধারণত হিন্দু যুগে একটি ইট বা একখণ্ড পাথরের উপর এমনভাবে বসানো হতো যাতে উপরের ইট বা পাথরখণ্ড একটু বাড়তে থাকে। এইভাবে দুইটি স্তম্ভের উপর দুই দিক থেকে ইট বা পাথরের অংশ বাড়তে বাড়তে যখন দুখানি ইট বা পাথর খণ্ডের ব্যবধান খুব সংকীর্ণ হতো, তখন একখণ্ড ইট বা পাথরের অংশ ওই সংকীর্ণ ব্যবধানে বসিয়ে খিলান তৈরি হতো। কিন্তু মুসলমানেরা প্রকৃত খিলান বা ট্রু আর্চ পদ্ধতি প্রবর্তন করে। এই প্রথায় ইট বা পাথরখণ্ড একটির উপর একটি না বসিয়ে কোনাকুনিভাবে পাশাপাশি সাজিয়ে বসানো হতো। এই প্রণালীতে বড় বড় গম্বুজ বা দরজা নির্মিত হতো। এইরূপ খিলান ও গম্বুজ মুসলিম স্থাপত্য শিল্পের বিশেষত্ব। তাছাড়াও মুসলিম স্থাপত্য শিল্পে নানা আকৃতির মিনা করা মসৃণ ইট ও টাইলের ব্যবহার ছিল। মুসলমান আমলে নির্মিত অট্টালিকার মধ্যে বর্তমানে প্রাপ্ত সর্বপ্রাচীনগুলো হলো হুগলি জেলার ত্রিবেণীতে প্রাপ্ত জাফর খান গাজীর মসজিদ ও মাজার। মুসলিম সুলতানদের রাজধানী ছিল গৌড় এবং পান্ডুয়া। এই দুটি শহরে বেশিরভাগ ইমারতগুলো নির্মিত হয়। রাজধানীর বাইরেও বেশ কিছু ইমারত নির্মিত হয়। এগুলোর মধ্যে বিশিষ্ট কতকগুলো ইমারতের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। সুলতান সিকান্দর শাহ নির্মিত আদিনা মসজিদ স্থাপত্য শিল্পের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এটি একটা বৃহদাকার মসজিদ। এর পাশের কক্ষগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় অংশ এখনও বিদ্যমান। 397 ফুট দীর্ঘ এবং 159 ফুট প্রস্থ একটি মুক্ত অঙ্গন বা চেহনের চারপাশে সারি সারি কক্ষ রয়েছে, যার দিকে 4 সারি কক্ষের উপরে ছাদ 376টি ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করে প্রত্যেকটির উপর ছোট ছোট গম্বুজ নির্মিত হয়েছে। গৌড়ের গুণমন্ত মসজিদ এবং দরসবাড়ি মসজিদও অত্যন্ত উৎকৃষ্ট শ্রেণীর ভবন। পান্ডুয়ার 1 লাখি ভবনে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ সমাধিস্থ আছেন। এর কার্নিশটি খড়ের চালের মতো সামান্য বাঁকানো এবং দেওয়াল থেকে অনেকটা বাড়ানো। গৌড়ের লন্ঠন মসজিদ, চিক্কা মসজিদ, তাঁতিপাড়া মসজিদ উল্লেখযোগ্য। ছোট ও বড়সোনা মসজিদ অত্যন্ত সুন্দর ইমারত। প্রথমটি আলাউদ্দিন হোসেন শাহ এবং দ্বিতীয়টি নসর শাহ কর্তৃক নির্মিত। বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন খানজাহান সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়। মাহমুদ শাহ গৌড়ের দুর্গও নির্মাণ করেন। এই দুর্গের দাখিল
দরওয়াজা বা প্রধান ফটক স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য অবদান। এইগুলো ছাড়াও অনেক ইমারত বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। গৌড়ের কদম রসুল ভবনের উল্লেখ না করলে নয়, এটা একটা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়। এ ভবনে রাসূল সাল্লামের পদচিহ্ন রক্ষিত আছে। সুলতান নাসিরউদ্দিন নসরত সাতা নির্মাণ করেন। গৌড়ের ফিরোজা নির্মাণ করেন সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। এই মিনার উচ্চতা 84 ফুট এবং তা 5 তলায় বিভক্ত। এর সর্বনিম্ন তলার পরিধি 62 ফুট। হুগলি জেলার ছোট পাণ্ডুয় আরও একটি ফিরোজা মিনার আছে, এর উচ্চতা 120 ফুট এবং তাও 5 তলায় বিভক্ত। গৌড়ের ফিরোজা মিনারের তুলনায় ছোট পাণ্ডুয়ার ফিরোজা মিনারের নির্মাণ পদ্ধতি নিম্নমানের। মসজিদের বাইরে এই মিনারগুলো বিজয় স্তম্ভ বলে মনে করা হয়। মুসলিম সুলতানেরা কোনো ভবন নির্মাণ করে সেখানে স্মারক রূপে শিলালিপি খোদাই করে রাখত। শিলালিপিতে ভবনের প্রকার, সুলতানের নাম, নির্মাতার নাম এবং তারিখ উৎকীর্ণ হতো। এরূপ অনেক শিলালিপি আবিষ্কৃত হয়েছে। শিলালিপির লিখন পদ্ধতি অত্যন্ত উৎকৃষ্ট মানের এবং মুসলমান আমলের হস্তলিখন শিল্প তাদের শিল্পী মানের পরিচয়ক। এই হস্তলিখন পদ্ধতি বা ক্যালিগ্রাফি বিভিন্ন রকমের ছিল, যেমন কুফিক, নসখ, তুগরা, নাস্তালিক। বাংলা মুসলিম শিলালিপি নসখ ও লিখন পদ্ধতির প্রয়োগ বেশি দেখা যায়, তবে তুগরা ও নাস্তালিকের ব্যবহার ছিল। মানুষ বা প্রাণীর মূর্তি ইসলাম নিষিদ্ধ হয়। মুসলমানরা স্থাপত্য এবং হস্তলিখন শিল্পে তাদের প্রতিভা বিকাশ করে। মুসলমানরা বাংলাদেশে আসার সময় আরবি ও ফার্সি ভাষা নিয়ে আসে। এখানে এসে তারা বাংলা ভাষার সঙ্গে পরিচিত হয় এবং বাংলা ভাষা আয়ত্ত করে। প্রকৃতপক্ষে সেই যুগে মুসলমানদের মধ্যে অন্য দেশের ভাষা বা বিভিন্ন দেশের জ্ঞান বিজ্ঞান শিক্ষায় অনীহা ছিল না। সুলতানি আমলে আরবি, ফার্সি ও বাংলা ভাষায় গ্রন্থ রচিত হয়। তুর্কিরাও তুর্কি ভাষাও নিয়ে আসে, কিন্তু বাংলাদেশে এই ভাষায় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। আরবি ও ফার্সি সাহিত্য। বাংলাদেশে আরবি ও ফার্সি ভাষায় লিখিত প্রথম যেই বইখানি পাওয়া যায় তা হলো অমিত কুণ্ড নামক একটি সংস্কৃত পুস্তকের অনুবাদ। সুলতান আলাউদ্দিন আলী মর্দান খলজির রাজত্বকালে ভজর ব্রাহ্মণ নামক একজন যোগী কামরূপ থেকে লখনৌতে আসেন এবং লখনৌতির কাজী রুকনুদ্দিন সমরকন্দির সঙ্গে ধর্মীয় আলোচনায় লিপ্ত হন। ভজর ব্রাহ্মণ ইসলাম গ্রহণ করেন এবং তিনি অমিত কুণ্ড নামক সংস্কৃত পুস্তকটি কাজীকে উপহার দেন। বইখানি যোগ বিষয়ক কাজী এই বইখানি আরবি ও ফার্সি ভাষায় উভয় ভাষায় অনুবাদ করেন। ফার্সি ভাষায় নাম হয় বাহরুল হায়াত এবং আরবি ভাষায় হাউজুল হায়াত। বইখানি মুসলিম সুফি সাধকদের অতি প্রিয় ছিল। সুলতান রুকনুদ্দিন কায়কাউসের সময় নামি হক নামে ফার্সি কবিতায় একখানি পুস্তক রচিত হয়। এর বিষয়বস্তু ফেকাহ বা নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কে আলোচনা। কেউ কেউ মনে করেন হযরত মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামা বইখানি রচনা করেন। হয়তো শোনা যায় তার প্রতিষ্ঠা মাদ্রাসায় বইখানি ছাত্রদের পাঠ্য ছিল। তৃতীয় বইখানি লিখিত হয় সুলতান রুকনুদ্দিন বারবাক শাহের সময়। এটা একটা ফার্সি ভাষায় লিখিত অভিধান। ইব্রাহিম কাওয়াম ফারুকি তা রচনা করেন। পুস্তকখানির নাম ফারাহাঙ্গি ইব্রাহিমি বা শরফনামা। এই পুস্তকে জানা যায় যে আমির জয়নুদ্দিন হারবি সুলতান রুকনুদ্দিন বারবাক শাহের সভাকবি ছিলেন। ওই সময় আরও অনেক ফার্সি কবির আবির্ভাব ঘটে, যেমন আমির শাহাবুদ্দিন, হাকিম কিরমানি, মনসুর সিরাজি, মালিক ইউসুফ, সৈয়দ জালাল, সৈয়দ মোহাম্মদ রুকন, সৈয়দ হাসান, শাইখ ওয়াহিদি, কিন্তু তাদের রচিত কোনো পুস্তক পাওয়া যায়নি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মুহাম্মদ বিন ইয়াজদান বখশের বিখ্যাত হাদিস সংকলন সহিহ বুখারী অনুলেখন করেন এবং সৈয়দ মীর আলাবি হিদায়তুর রামি নামক ধনুর্বিদ্যা নামক একটি সম্পর্কিত একটি বই লেখেন। সুলতান নাসরত শাহের আদেশে আহমদ মজিদ খান ইস্কান্দার নাম উল্লেখ করেন। বাংলার স্বাধীন সুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুরের সময় আব্দুর রহমান এক পণ্ডিত ব্যক্তি মখজনি গঙ্গরাজ নামক একটি পুস্তক লিখেন। ফরাসি কবিতায় লিখিত এই পুস্তকখানি তাসাউফ বা সুফি তত্ত্ব বিষয়ে লিখিত। অবধি ভাষায় কাব্য। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে জৌনপুরের কবি শায়েখ কুতুবন অবধি ভাষায় মৃগাবতী কাব্য রচনা করেন। হোসেন শাহ শর্কি যখন আলাউদ্দিন হোসেন শাহের আশ্রয় খিলগাঁও অবস্থান করছেন তখন 1503 খ্রিস্টাব্দে এটা কাব্য রচিত হয়। প্রকৃতপক্ষে এই বইখানি জৈনপুরের কবি লিখলেও এই বইখানি হোসেন শাহ শর্কির প্রশান্তি থাকলেও বাংলা সুলতানের অধীনস্থ এলাকায় বইখানি রচিত হওয়ায় তা এখানে উল্লেখ করা হলো। বাংলা সাহিত্য। বাংলার মুসলিম সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের বিকাশ হয়। এই বক্তব্য অতিরঞ্জন মনে হলো সত্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, বৌদ্ধ সিদ্ধা বা গুরুরাই চর্যাপদের নির্মাতা। চর্যাপদের নিম্নতম সময়সীমা ১০ শতক। এর প্রায় ২০০ বৎসর পরে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। এই কাব্য মুসলমান আমলের রচনা। অতএব বৌদ্ধদের পরে হিন্দু আমলে কোনো বাংলা কাব্য রচিত হয়নি, কিন্তু বাংলাদেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত না হলেও হয়তো বাংলা সাহিত্য গড়ে উঠত। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে বাংলা সাহিত্য গড়ে উঠতে দীর্ঘদিন সময় লাগত। বৌদ্ধ বা হিন্দু আমলে সাহিত্য ছিল ধর্মকেন্দ্রিক। সেন রাজদরবারে ব্রাহ্মণদের প্রাধান্য ছিল, তারাই ছিলেন পণ্ডিত এবং শিক্ষিত শ্রেণী। দরবারে ভাষাও ছিল সংস্কৃত। সংস্কৃত ভাষায় ধর্মকেন্দ্রিক কাব্য লেখা হতো। এই দেব ভাষা বা দেবগ্রন্থে শূদ্র বা সাধারণের কোনো অধিকার ছিল না। তাছাড়া দেব ভাষা সংস্কৃত ছাড়া অন্য ভাষায় দেবদেবীর মাহাত্ম কীর্তনের বিরুদ্ধে ব্রাহ্মণদের করা নজর ছিল। এইরূপ পরিস্থিতিতে দেশি অদেব ভাষা বাংলায় কাব্য রচনার সুযোগ ছিল না। কিন্তু দেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্মণ এবং সংস্কৃত ভাষা উভয়ের প্রতিপত্তি কমে যায়। দেশে আসে আরবি ও ফার্সি ভাষা এবং ওই ভাষা লিখিত পুস্তক, কাব্য ইত্যাদি। শূদ্ররাও মুসলমানদের নিকট নির্যাতিত হওয়ার কোনো কারণ ছিল না। মুসলমানদের নিকট ব্রাহ্মণ শূদ্র সকলেই সমান, সকলেই বিজাতি। মুসলিম শাসনে হিন্দু সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলা সাহিত্য রচিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বাংলা সাহিত্য বিকাশের পথ সুগম হয়। কোনো কোনো মুসলিম সুলতান বা সুলতানের আমাত্যেরা প্রাদেশিক শাসনকর্তারা হিন্দু কবিকে কাব্য রচনা উৎসাহিত করেন। আবার মুসলমানরাও বাংলা শিক্ষা করে বাংলায় সাহিত্য সৃষ্টি করেন।
সুলতানি আমলে যে সকল হিন্দু কবির কাব্য পাওয়া যায় তারা হচ্ছেন চণ্ডীদাস, কীর্তিবাস, মালাধর বসু, বিপ্রদাস, পিপলাই, বিজয়গুপ্ত, কবীন্দর, পরমেশ্বর, শিকর নন্দী, সঞ্জয় শ্রীধর। তাছাড়া কোনো কোনো কবি রচিত পদ আবিষ্কৃত হয়েছে, তাদের কোনো গ্রন্থ পাওয়া যায় না। তাদের মধ্যে যশোরাজ খান, বিদ্যাপতি নাম উল্লেখযোগ্য। সুলতানি আমলে একজন মুসলমান কবির কাব্য পাওয়া যায়, তিনি হলেন শাহ মোহাম্মদ শকির। সর্বপ্রথম কাব্য চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর রচনাকাল নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না, তবে মোটামুটি ভাবে বলা যায় যে চণ্ডীদাস ইলিয়াস শাহী সুলতান সিকান্দার শাহের সময় কাব্যটি রচনা করেন। কেউ কেউ মনে করেন যে কবি সুলতানের প্রিয় পাত্র ছিলেন। দ্বিতীয় কাব্য কীর্তিবাস রচিত রামায়ণ। কীর্তিবাস বাংলায় রামায়ণ কাব্য রচনা করেন। তিনি কোনো এক গৌরেশ্বরকে আদেশ কাব্য রচনা করেন, কিন্তু তিনি গৌরেশ্বর নাম উল্লেখ করেননি। আধুনিক পণ্ডিতরা কীর্তিবাস বর্ণিত গৌরেশ্বরকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বা রাজা গণেশ বা জালালউদ্দিন মোহাম্মদ শাহ বা রুকনউদ্দিন বারবাক শাহের সঙ্গে পরিচিত দেন। আমরা মনে করি কীর্তিবাস সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আদেশে কাব্য রচনা করেন। সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের সময় মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য বা গোবিন্দ মঙ্গল রচনা করেন। এই কবি সুলতানের নিকট থেকে গুণরাজ খান উপাধি পান। সুলতান তার প্রতি এতই প্রীত ছিলেন যে তিনি কবির ছেলেকে সত্যরাজ খান উপাধি দেন, কিন্তু গৌরেশ্বরের নিকট থেকে উপাধি পেয়েও কবি গৌরেশ্বর নাম উল্লেখ করেন। তাই মালাধর বসুর সময়কালে বেশ কিছুদিন বিতর্কিত বিষয় ছিল। বর্তমানে মালাধর বসু তার পুত্র সরদার খান এবং তার পুত্র রামানন্দের সম্পর্কে প্রামাণ্য তথ্য আবিষ্কৃত হয়েছে। এতে জানতে পারি যে মালাধর বসু 1473 খ্রিস্টাব্দে তার গ্রন্থ রচনা শুরু করে এবং 80 খ্রিস্টাব্দে শেষ করেন। তাই বর্তমানে এটা সকল স্বীকার করেন যে মালাধর বসু সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের সময় শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন এবং সুলতান তাকে এবং তার ছেলেকে উপাধি দিয়ে সম্মানিত করেন। আরও প্রমাণ পাওয়া যায় যে মালাধর বসু সুলতানের দেহরক্ষী সত্ত্বে ছিলেন এবং কবির পুত্র চাকরি করতেন। হোসেন শাহী আমলে বাংলা সাহিত্যের রেনেসাঁ বা নবযুগ বলা হয়। এই আমলে বাংলা সাহিত্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। এই বংশের সকল সুলতান বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষণ করেন। তার আমলে বেশ কয়েকজন কবি কাব্য রচনা করেন। তাদের কেউ কেউ রাজার পোষ লাভ করেন, আবার কেউ কেউ রাজ অমাত্য বা সেনানায়কদের পোষকতা লাভ করেন। তারা সুলতান বা আমাত্যদের আদর্শে কাব্য রচনা করেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অধীনস্থ অনেক হিন্দু পদস্থ রাজ্য কর্মচারী ছিলেন, যেমন রূপ, সনাতন, কৈশব, ছত্রী, যশোরাজ খান, দামোদর, কবিরঞ্জন ইত্যাদি। এদের লিখিত কাব্য পাওয়া না গেলেও পদ পাওয়া যায়। রূপ ও সনাতন সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। যশোরাজ খানের একটি পদ হোসেন শাহ কে জগৎভূষণ রূপে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে যে সুলতান কাব্যরসিক ছিলেন। হোসেন শাহের রাজত্বকালে 2টি বাংলা কাব্য রচিত হয়, বিপ্রদাস পিপলাই এবং মনসা বিজয় এবং বিজয়গুপ্তের মনসা মঙ্গল বা পদ্মাপুরণ। বিজয়গুপ্ত হোসেন শাহকে নৃপতি তিলক বলে প্রশস্তি করেন। হোসেন শাহের 2জন সেনাপতি পরগল খান ও তার ছেলে ছুটি খান বা নসরত খান চট্টগ্রাম শাসক ছিলেন। পরগল খানের আদেশে গোবিন্দ পরমেশ্বর বাংলায় মহাভারত কাব্য রচনা করেন এবং ছুটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় লিখেন। গোবিন্দ পরমেশ্বর হোসেন শাহের এবং শ্রীকর নন্দী হোসেন শাহ নসর শাহ উভয়ের ভূয়সী প্রশংসা করেন। উভয় কবি পরিষ্কার বলেন যে তারা পরাগল খান ও ছুটি খানের আদেশে কাব্য রচনায় হাতে দেন। পরাগল খান ও ছুটি খান দরবার বসে কাব্য শুনতেন এবং কাব্যরস আস্বাদন করতেন। ছুটি খানের সময় হোসেন শাহ সিংহাসনে অধিষ্ঠিত থাকলেও নুসরত শাহ যুবরাজ থাকা অবস্থায় কবির প্রশস্তি লাভ করেন। আলহামদুলিল্লাহ।